অনেকের অনেক কথা এবং অনেকের অনেক কিছু জানার ইচ্ছা। আসলে বেসিক্যালি আমরা যেখান থেকে বসে এই শোটা করি বা যে সিচুয়েশনে আমরা আপনাদের বিভিন্ন ঘটনাগুলো জানাই সেগুলো কেমন হয়, বা আমরা যেখান থেকে বলি এই স্টুডিওটা কেমন, বা এই অফিসটা কেমন, বা এখানে কোনো ঝামেলা আছে কিনা, বা কিভাবে আমরা মানে এই ঘটনাগুলো শুনে আমরা যখন পাই তখন কিভাবে আমরা ফিল করি। আসলে সত্যি কথা বলতে কি যে এই অফিসেও মানে আমাদের এই স্টুডিও বা এরকম চারপাশে এরকম ছোটখাটো নানা ধরনের ঘটনা কিন্তু সবসময় ঘটছে, এবং আমরা যেখানে বসে আছি মাঝে মাঝে আমরা কিন্তু বেশ অস্বাভাবিক অনেক কিছু দেখি। যেমন আমরা দেখি যে হয়তো হঠাৎ করে একটা চেয়ার অকারণে নড়ছে, মানে ব্যাপারগুলো খুবই অস্বাভাবিক শোনাবে, কিন্তু এটা হয়েছে এবং এখানে অনেকেই এরকম দেখেছেন। আমাদের স্টুডিওর সামনে একটা খোলা জানালা আছে যেটাতে বাইরে দেখা যায়। আমি জানি না কখনো কোনো সময় আমরা আসলে অস্বাভাবিক কোনো কিছুই দেখি কিনা, নাকি যা দেখি সচরাচর তাই সত্যি। এবং মাঝে মাঝে দেখি যে পরিবেশটা একটু অন্যরকম লাগে, বিভিন্ন গল্পের সাথে পরিবেশটা একটু অন্যরকম লাগে। হয়তো গল্পগুলো শোনার কারণে বাইরের পরিবেশটা বেশ ভুতুড়ে মনে হয়, ভেতরে একটা ভুতুড়ে পরিবেশ বিরাজ করে। এবং আমার সাথে যেটা কখনোই হয়নি, লাস্ট শো শেষ করার পরে আমার সাথে সেটা হয়েছে, সেটা হচ্ছে যে আমি জাস্ট একটু জীবাণীর মতো আসছিল শো শেষ করার পরে, রেস্ট নিচ্ছিলাম। সেই সময় হঠাৎ করে দেখলাম যে কি একজন আমাকে মনে হলো যে গা ধরে অনেক জোরে যে একটা ঝাঁকি দিল, অনেক জোরে একটা ঝাঁকি দিল। এবং ঝাঁকি দেওয়ার সঙ্গে সঙ্গে আমিও হন্তদন্ত হয়ে একদম চোখ খুলে ফেললাম। এবং চোখ খুলে ফেলার পর আমি যেটা দেখলাম, আমি কোনোদিন এরকম দেখিনি, কখনো এরকম ভাবে ভাবিনি। মাসুমের এরকম হয়েছে আমি বিশ্বাসও করিনি। আমি বলেছি এটা মনের ভুল, স্বপ্ন ছিল, এরকম অনেক কিছু আমি বলেছি। বাট আমি একদম দেখলাম যে আমার মুখের উপরে ঠিক আমার টাইপ কিনা বলবো না, বা অন্য কারো টাইপ কিনা বলবো না, মাসুমের টাইপ কিনা বলবো না, কোনো একটা চেহারা, যে চেহারাটা পুরোপুরি অন্ধকার। মানে আমি যদি জল রং দিয়ে সাদা কাগজের উপরে একটা পেইন্ট করি, সেটা আর যদি রংটা যেটা ব্যবহার করব সেটা যদি একটু ফ্যাকাশে টাইপের, ফ্যাকাশে ঠিক মানে কি ছাই ছাই টাইপের হয়, তাহলে যে ধরনের শেপ নেবে, খুব একটা ভয়ঙ্কর মুখ যদি আমি আঁকাই, আমি জাস্ট দেখলাম যে সেই মুখটা দেখা যায়। হ্যাঁ, সেই মুখটা জাস্ট, আমি আবার চোখ দেখিনি, অন্ধকার দেখেছি ওই জায়গাগুলোতেও, এবং জাস্ট মনে হচ্ছে যে আমার মুখের ওপরে ওটা ঝুঁকে আছে, একদম মুখটা মুখের উপরে ঝুঁকে আছে, একদম জাস্ট মনে হচ্ছে আমার পাশে কেউ হাঁটু গেড়ে বসে মুখের উপরে, একদম কাছাকাছি, একদম কাছাকাছি। আপনার আপনি মনে হবে যে হাত দিলে ধরতে পারবে, হাত দিলে ধরতে পারবো, মানে একদম মুখের সামনে, মানে অসাধারণ, মানে অস্বাভাবিক খুবই ব্যাপার। এবং সবচেয়ে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে জাস্ট কয়েক সেকেন্ডের ব্যাপার, একদম কয়েক সেকেন্ডের ব্যাপার, এবং এই কয়েক সেকেন্ডে একদম পুরো শরীরটা মনে হয় পা থেকে মাথা পর্যন্ত, মাথা থেকে পা পর্যন্ত একটা ঢেউ শুরু হলো। এবং আমি দেখলাম যে এসি নর্মালি আছে, বাট আমার অনেক ঠান্ডা লাগছে, অনেক বেশি রকমের ঠান্ডা লাগছে। গায়ে গরম পোশাক ছিল, তারপরেও প্রচন্ড রকমের কাঁপছি, এবং কাঁপুনি কোনোভাবে ভালো হচ্ছে না। বাকি রাতটা কিছু হয়নি, কিন্তু এই যে চোখ বন্ধ করলেই সঙ্গে সঙ্গে যে ঝাঁকি দিয়ে জাগিয়ে দেওয়া, এবং আমি এতদিন পর্যন্ত ঝাঁকি দিয়ে জেগেছি, আমি অনেকবারই এরকম ঝাঁকি খেয়েছি, বাট এরকম না। মানে হঠাৎ করে মনে হচ্ছে জানি না, নিজেই হঠাৎ করে ঘুমটা ভেঙে গেল, বা কোনো একটা দুঃস্বপ্ন দেখছিলাম তার জন্য ঝাঁকি খেয়ে ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙার পরে আমার কোনো কিছু মনে থাকে না ডেফিনেটলি, বাট কতদিনের যে এক্সপিরিয়েন্সটা সেটা একেবারে সত্যি, মানে এত বেশি স্পষ্ট যেটা চিন্তা করা যায় না। এটা আমি যখন বলছিলাম কেউ বিশ্বাস করে নাই, কেউ বিশ্বাস করে। আবার হয়েছে আমার সাথে দুপুরবেলা, সেটা আমি যখন বললাম যে হ্যাঁ আমার এরকম হয়েছে, তখন তো সবাই হেসে উড়াই দিল যে না এরকম, তোমার অক্সিজেন ছিল না, এক্সেট্রা এক্সেট্রা রুমে। আমি উঠে যখন আমার সাথে এই জিনিসটা হয়েছে, আমি ওইখানে বহুত দিন শুয়ে থাকছি, দুপুরবেলা টায়ার্ড হলে হয়তো আমি 10 মিনিটের জন্য রেস্ট নিচ্ছি, কিন্তু ওই দিন আমি উঠে ভেন্টিলেশন চেক করছি যে এসি চলছে কিনা, সবকিছু চেক করার পরেও আমি মানে যেটা আমি কখনো এক্সপেক্ট করিনি যে, মানে আমি যখন শুয়ে আছি ওখানে মনে হলো যে কেউ এসে আমার একদম জাস্ট মাথার দুই পাশে দুইটা পা দিয়ে আস্তে করে বসলো। মানে এটা ফিল করলাম যে কেউ এসে আমার মাথার উপরে বসলো, হ্যাঁ হচ্ছে কেউ বোধহয় ঢুকছে হয়তো বা রুমের মধ্যে। কিন্তু যখন সে বসে আমি মনে হচ্ছে একদম জাস্ট মুখের সামনে সে নিঃশ্বাস ছাড়ছে, মানে আমি বুঝতে পারছি যে হালকা একটা, মানে একটা মানুষ যদি আপনি চোখ বন্ধ করেও থাকেন, আপনার মুখের উপর যদি কেউ এসে মুখ রাখে, আপনি কি বুঝবেন না? এমনি বুঝতে পারবেন যে হ্যাঁ রুমে একজন আছে। সত্যি তাই। মানে আমাদের যেটা হয় কি যে আমরা এই যে এতগুলো ঘটনা শুনি, এতজন মানুষ বিভিন্ন এক্সপেরিয়েন্স শেয়ার করে, তারপরে প্রত্যেকটা চেয়ারকেই মনে হয় এক একটা ক্যারেক্টার, এরকম মনে হয়, কিন্তু প্রত্যেকটা চেয়ারকে মনে হয় এক একটা ক্যারেক্টার। তারপরেও মানে এখানে আসলে কোনোভাবেই
মানে কি বলবো, যে অন্য কোনো কিছু ঘটা বা আর মজার জন্য কোনো কিছু করা, এটা একেবারেই কোনো কারণ নেই। আমরা শো শুরু করেছিলাম এরকম কারণ থেকে যে এই জিনিসগুলো আমাদের লাইফে ঘটে বলেই হয়তো এই জায়গাটায় আমরা আছি আজকে, এবং আমরা এই ঘটনাগুলো আপনাদের সামনে নিয়ে প্রেজেন্ট করছি, যে এই ঘটনাগুলো আমাদের সাথে ঘটেছে বলেই আমরা হয়তো প্রেজেন্ট করছি। এবং সত্যি কথা বলতে যে প্রতিটা মুহূর্তে মানে আমি গতদিন আমার যেটা মনে হচ্ছে, ইনফ্যাক্ট, যে একজন গেস্ট বলছিলেন যে আপনাদের মধ্যে অনেকেই গল্প বলতে আসেন, অনেকেই ঘটনা বলতে আসেন, তার মধ্যে একজন এরকম ছিল যে আসলে মানুষ না, জিন। আমি বলছি, আচ্ছা, মানে হতেই পারে, মানে কি আবার নাও হতে পারে, মানে ব্যাপারটা খুবই ফানি লাগছে। বাট হলে কি করবো, কিছু করার আছে কি, যে একজন মানুষ আসলে মানুষের বেশি একজন গেস্ট আসছে যে হচ্ছে জিন, থাকতেই পারে। আমি মানে এই অনুভূতিটা বোঝাতে পারবো না। স্টুডিওর যে পরিবেশটা হয় ঘটনা বলার সময়, মনে হয় যে স্টুডিওটা বোধহয় একটু বেশি ঠান্ডা হয়ে গেছে, প্রত্যেকটা চেয়ার এক একটা ক্যারেক্টার, প্রত্যেকটা দেয়ালে যারা তাকিয়ে আছে, এরকম একটা অবস্থা। বাইরের যে পরিবেশ, সেই পরিবেশে একদম বাইরেটা অন্ধকার, রাস্তা দেখা যায়, এবং রাস্তাটা নিচের দিকে তাকালে দেখা যায়, ওপরের দিকে তো আকাশ দেখা যায়, সেই আকাশের দিকে তাকাতেও শো চলাকালীন সময় বেশ ভয় লাগে। কিন্তু আমি এই জন্য মাঝে মাঝে বলি যে আমি আমার জীবনে যেটা ঘটছে, আমরা প্রতিনিয়ত যেটা এক্সপিরিয়েন্স করছি, সেরকম এক্সপিরিয়েন্স আপনিও করতে পারেন। ঘরে জানালাটা খোলা রাখুন, দেখুন বাইরের দিকে তাকিয়ে শোটা দিবে। হ্যাঁ হ্যাঁ, মানে আজকে বৃষ্টি হচ্ছে প্রচন্ড রকমের, এবং যদি ঘরের জানালা খোলা রেখে ওই উন্মুক্ত আকাশের দিকে তাকিয়ে আপনি যদি আজকে ভূত এফএমটা শুনতে পারেন, তাহলে বুঝবেন যে অন্যরকম একটা মজা আছে। আমরা কি ধরনের ফিল করি এই ব্যাপারটা। আজকে রেডিও ফুর্তিতে তো অনেক দিন হলো চাকরি, মানে অনেক, মানে আমি ম্যাক্সিমাম টাইম, প্রথম দিকে ম্যাক্সিমাম টাইম আমি রাত্রে কাটাইছি অফিসে। সব সময় কিন্তু এরকম আমার হয় না। এক্স্যাক্টলি, মানে আমার প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি চেনা অফিসের, কারণ আমি এমন একটা সময় সব জায়গা দেখছি, কিন্তু দুই একটা জায়গায় শুধু আমার সাথে না, মানে তখন আমি মনে হচ্ছে না এটা আসলে আমার সাথে হয়েছে, এবং অন্যদের সাথে সেম জিনিস একই জায়গায় একই রকম ভাবে হয়েছে, এবং তখন সবাই বিশ্বাস করছে যে না আসলেই প্রবলেম আছে একদম। এবং আমি যেটা মানে ফাইনালি ওটা ব্লগ। হ্যাঁ, সাধারণত যে একজন লিখেছেন, আকরাম রামপুর থেকে লিখেছেন যে মানে কোরআন টোরান পড়ে তারপরে মানে কোরআন পড়লে তারপরে এই জিনিসগুলো হয়তো চান্স অনেক কমে যায়। চেষ্টা করে পারফেকশন আমার সেটা মানে আমরা যেটা, আমি যেদিন সেটা ফেস করেছি, অনেকে বলে যে মানে ফজরের নামাজের পর এরকম কিছু হয় না। আমি নামাজ পড়ে তারপরে কিন্তু রেস্ট নিচ্ছিলাম, তখন দুপুরবেলা কেন হবে আমার সাথে। সেটাই। তো যাই হোক, আমাদের এরকম একটা পরিস্থিতির মধ্যে কাটাতে হয়। আমরা মনে হয় যে আমাদের সিচুয়েশনটা আপনাদের বোঝাতে পেরেছি, এবং আসলেই মানে ব্যাপারটা আমাদের কাছে মোটেও ফানি না। যে সমস্ত ঘটনাগুলো আমরা আপনার সাথে শেয়ার করি, খুব খুব মন থেকে, খুব বেশি রকমের সিরিয়াসলি আমরা ব্যাপারটা নিয়ে খুব বেশি সিরিয়াস। এনিওয়েজ, আমরা চলে যাবো এখন ঘটনায়। তার আগে বলে দিই যে আমাদের এসএমএস করার নিয়ম কি। আমাদের মোবাইলের মেসেজ ওখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ, পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর আমার কাছে রেগুলার প্রতিদিনের মতোই আজকে একটা ঘটনা রয়েছে। সেই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তিনি আজকে সংগত কারণে স্টুডিওতে উপস্থিত হতে পারেননি, এবং তার ঘটনাটি আমরা আজকে পড়ে শোনাচ্ছি এই মুহূর্তে আপনাদের কাছে। আশা করছি ভালো লাগবে। লিখছেন, হ্যালো রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি সনম, রাজশাহীতে থাকি। আমি আমার খালুর কাছ থেকে শোনা একটা স্টোরি আপনাদেরকে লিখলাম, ভালো লাগলে পড়ে শোনাবেন। অনেক দূরে থাকি বলে আসতে পারলাম না। আমার স্টোরিটা শুরু করলাম। জুলাই মাস, আমার তখন মাত্র বিয়ে হয়েছে। আমি চিটাগংয়ে থাকতাম। আমার হাজবেন্ড ইউএস থেকে এসেছিলেন, তাই যতদিন থাকবে তার বোনের বাসায় থাকার ব্যবস্থা করা হলো। আমাদের বিয়ের অনুষ্ঠান শেষ করে পরদিন দুপুরে সব বরযাত্রী সহ ঢাকার উদ্দেশ্যে রওনা দিলাম। ঢাকায় এসে পৌঁছালাম রাত 1টা। ছোট আপার ফ্ল্যাট বড় মগবাজারের বেশ পুরনো একটা বিল্ডিং এর 4 তলায়। প্রায় 10 বছর ধরে এই বিল্ডিং এ আছেন তারা। চটচটে গরমের একটা রাত, সারাদিন জার্নির পর আমি পৌঁছে অস্থির হয়ে গেলাম গোসলে যাওয়ার জন্য। পুরনো হলেও যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুমের শাওয়ারের নিচে দাঁড়িয়ে অনেকক্ষণ ভিজলাম। গোসলের মাঝখানে হঠাৎই কাপড়ের র্যাক থেকে কোনো কারণ ছাড়াই আমার শুকনো কাপড়গুলো মেঝেতে পড়ে গেল। তাড়াতাড়ি উঠিয়ে তাল করে গুজে রাখলাম যাতে আবার না পড়ে যায়। গোসল শেষ করে কাপড় পরে দরজা খুলতে গিয়ে দেখি শীতকানিটা নামানো, অর্থাৎ বাথরুমের দরজা শুধুমাত্র ভেজানো ছিল, খিল খোলা। প্রথমে ভাবলাম পুরোনো বাড়ির ছিটকিনি হয়তো ঢিলে হয়ে নেমে গেছে। তারপরেও নিজের উপর ভীষণ রাগ হলো, এত বড় জিনিস কি খেয়াল করলাম না। লজ্জায় এই ব্যাপারটা কাউকে বললাম না। ছোট আপার একটাই মেয়ে, সুজানা।
তাই আমার সমবয়সী তার সাথে দিন রাত অনেক মজা করে গল্প করে দিন ভালোই কাটতে লাগলো। অন্য আরেক দিনের ঘটনা, ছোট আপা খুব সকালে ঘুম থেকে ওঠেন, তবে কখনো তার কাজ বা কথার শব্দ আমাদের কামরায় পেতাম না। সেদিন সকালেই শুনি ছোট আপা কথা বলছেন কার সাথে যেন। চোখ মিটমিট করে তাকিয়ে দেখি, এবং দেখে আমার মাথা চক্কর দিয়ে উঠল। আমাদের বেডরুমের দরজাটা হাত করে খোলা, শুধু লক খোলা না, কপাট খুলে পুরো ঘর উন্মুক্ত। এ কারণে বাইরের সবার আওয়াজ পাচ্ছি। সাথে সাথে উঠে দরজা লাগিয়ে দিলাম। আমার স্পষ্ট মনে আছে রাতে দরজা লাগিয়ে ঘুমাতে গেছি, কেমন যেন খটকা লাগলো। ওকে ধাক্কা দিয়ে উঠিয়ে বললাম, এই তুমি এইভাবে দরজা খুলে রেখেছো কেন? ও আধা ঘুম থেকে জাগতে জাগতে বললো, কই আমি তো খুলিনি। তুমি না আটকে শুলে। দরজাটা ছিটকিনি ছিল না, সেটা ছিল আধুনিক অফিস ডোর লক, বা যা ভেতর থেকে টিপ দিয়ে বন্ধ করতে হয়। এখানে ছিটকিনি ঢিলে হয়ে নেমে যাওয়ার প্রশ্নই আসে না। এমনকি যে দরজা অল্প খুলেও যায়, কপাট এভাবে খুলবে যদি কেউ হাত দিয়ে ঠেলে দরজাটাকে ছিঁচে ধরে। এই ঘটনায় আমি তো চিন্তায় পড়ে গেলাম। ঘটনাটা আমি সুজানকে বললাম হাসির ঘটনা হিসেবে। দেখলাম অন্য অনেক কথার মতো সুজান হাসতে হাসতে ভেঙে পড়ল না, কেমন একটু গম্ভীর হয়ে শুনল, পরে অন্য কথায় চলে গেল। এর মধ্যে বেশ কবার দুপুরে গোসলে গিয়ে হঠাৎই কোনো কারণ ছাড়া শুকনো কাপড় মেঝেতে পড়েছে, আর আরো 2বার বাথরুমের ছিটকিনি খোলা অবস্থায় পেয়েছি। যে সময় আমি নিশ্চিত আমি ঠিক করেই ছিটকিনি তুলেছি, ভেবেছি পুরো ছিটকিনির কোনো কবজার দোষ। প্রতিবার ভাবি আপাকে বলবো বা ওকে বলবো একটু মেরামত করে দিতে, কিন্তু আর বলা হয়নি। আরেক রাতের ঘটনা, ভীষণ গরম পড়েছে, তাই মশারি খাটিয়ে শোয়া ছাড়া উপায় নেই। গরমের সাথে পাল্লা দিয়ে মশার উৎপাত। ভালো করে মশা দেখে নিশ্চিত হয়ে ঘুমালাম যে মশারির ভেতর আর কোনো মশা নেই। অনেক রাতে ঘুম ভেঙে গেল। মশার কামড়ে অতিষ্ঠ হয়ে আমি আর আমার স্বামী দুজনেই উঠে বসলাম। বিরক্ত হয়ে সে বলল, তুমি কি মশা মারোনি? এত মশা এলো থেকে? আমি বললাম, আমি তো মেরেইছি। আবার ঢুকেছে নিশ্চয়ই। বেড সুইচ টিপে বাতি জ্বালিয়ে হতভম্ব হয়ে গেলাম। দেখলাম আমার দিককার মশারি, যা বিছানার তোষক নয়, ম্যাট্রেসের নিচে, তা ভালোভাবে গুছিয়ে আমরা শুই, পুরোটাই খোলা, মেঝেতে লুটোচ্ছে। তাও শুধু আমার দিকের একেবারে মাথা থেকে পা অব্দি। এই মশারি ম্যাট্রেসের নিচে থেকে টেনে বের করে রীতিমতো কায়দা করতে হয়, নয়তো মশারি ছিঁড়েই যাবে। ও আমাকে বিরক্ত হয়ে বললো, এই কি তুমি দেখছি মশারি না গুজে শুয়ে পড়েছো। এই কাজটাও আমি কোনো জন্মে করব না। এমনকি উঠতে হলেও অল্প একটু মশারি তুলে নেমে গিয়ে সাথে সাথে আবার গুজে দিই। এর অন্যথা কখনো হবে না। আমি আমার স্বামীকে বলতেও সে তেমন গা করল না। আমার দায়িত্বহীনতায় খানিকটা সন্দেহ আর বিরক্তি নিয়ে ঘুমোতে গেল। পরের দিন সকালেই নাস্তার টেবিলে হাসতে হাসতে কাল রাতে আমার ভুলো মনের ঘটনা আমার স্বামী সবাইকে বলল। আমি একটু সপক্ষে বললাম, কিন্তু কোনো যুক্তি খুঁজে না পাওয়ায় তেমন জোর পেলাম না বলায়। সুজন আর তার মা, মানে ছোট আপা, দেখলাম চোখাচোখি করলো, অন্য কিছুর মতো হাসলো না। এবার সেই রাতেই আমি ঘরে বাতি নিভিয়ে গান শুনছি। হঠাৎ রাত 10টার মতো হবে, ঘরের পাশে একটা লাগোয়া বারান্দা, ওইখানে বাতি জ্বলছে শুধু। হঠাৎ আমার চোখ আপনাতেই চলে গেল সেদিকে। আমার তীব্রভাবে মনে হতে লাগলো বারান্দায় কেউ আছে, অপরিচিত। একটা অদ্ভুত আতঙ্ক খামোখায় ঘিরে ধরলো আমাকে। আমি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলাম না। ওই ঘর থেকে বেরিয়ে এক ছুটে সুজানের ঘরে গিয়ে দাঁড়ালাম। সুজানকে বললাম, সুজ, আমি জানি একটা খুব বোকার মতো শোনাবে, কিন্তু আমার কেমন যেন ভয় ভয় করছে। মনে হচ্ছে বারান্দায় কেউ আছে, আমার অপরিচিত আর কম বয়স্ক একটা ছেলে। আমার এমন আগে কখনো হয়নি। এই ফিলিংসটা খুবই রিয়েল। ভেবেছিলাম সুজান ভীষণ হাসবে আর ঠাট্টা করবে, কিন্তু ও আমাকে অবাক করে দিয়ে বলল, মামি, তুমি একা না, এ বাড়িতে আরো অনেকেই এটা দেখেছে। আমি নিজেও অনেক অদ্ভুত ঘটনার সামনে পড়েছি। আম্মুকে বলে আমরা গল্প শুনছি এই বাড়ি সম্বন্ধে, তাই এসব ছাপ ফেলে নানা কিছু দেখি, ভাবি। কিন্তু তুমি তো সব কিছু জানো না, নতুন এসেছো, তুমি এসব কেন দেখছো? আম্মুকে আজই বলবো। আমি তাকে জিজ্ঞেস করলাম কি হয়েছে এই বাড়িটায়। সে যা বলল মোটামুটি এরকম, এই বাড়িটার ছাদে অনেকেই দূর থেকে অনেককে দেখে, যাদের কোনো অস্তিত্ব নেই। প্রায় সময় ছাদের রেলিংয়ে দেখা যায় একটা বাচ্চা মেয়ে দাঁড়িয়ে আছে। বহুবার গভীর রাতে প্রত্যেক ফ্ল্যাট থেকে সবাই শুনে ওপর তলায় কেউ মশলা পিষছে, ঘটর ঘটর করে। কৌতূহলী হয়ে অনেক ভাড়াটে একসাথে মিলে ছাদে গিয়ে দেখে এসেছে যে কেউ নেই, কিন্তু সেই অদ্ভুত আওয়াজ চলছেই। এছাড়াও আপনি বাতি নেভানো, জ্বালানো, চিটকানি খোলা, বন্ধ হওয়া, এসব প্রায় সব বাসিন্দাই পেয়েছে। সুজন নিজে বহুবার বাতি নিভিয়ে ঘুমোতে গিয়ে মাঝরাতে বাতি জ্বলে উঠতে দেখেছে। আবারও একবার সে নাকি পাশ ফিরে শুয়েছিল, হঠাৎ থপ করে বিছানার কিনারে কেউ একজন এসে বসেছে, আর
পড়তে বসে প্রায় তার অনুমতি হয় তার ঘরে আরো একজন আছে যে তার দিকে তাকিয়ে আছে। এত গল্পে সব বলতে গেলে আরো 10 পাতা লিখতে হবে। তার চেয়ে ভয়ঙ্কর ঘটনাটাই আমার কাছে যেটা মনে হয়েছে সেটা বলি। এবারে ঠিক এই ফ্ল্যাটে থাকতেন আরেকটা পরিবার, বাবা মা ছেলে মেয়ে তাদের দাদি। দাদি অনেক রাত পর্যন্ত নামাজ কালাম পড়ে ঘুমাতে যান। একদিন ভোরে চিৎকার করে সবাই সেই ঘরে এসে দেখতে পান দাদি আলো থালো হয়ে বিছানায় বসে আছেন, অপ্রকৃতস্থ। শূন্য দৃষ্টি দেখে মনে হচ্ছে তিনি কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়েছেন। আর সবচেয়ে আশ্চর্যের ব্যাপার, তার মাথার সব চুল জট পাকানো, এমন জট পাকানো যেন কয়েক বছর কেউ গুহাবাসী হয়ে থাকলে এরকম হয়। জল চিরুনি স্পর্শ না করলে এমনটা হতে পারার কথা। এক রাতের ভেতরে এইরকম জট ধরে যাওয়া একেবারে অসম্ভব। পরে তারা এই জট কাঁচি দিয়ে কেটে ধুয়ে আঁচড়ে বহু কষ্টে ঠিক করেন, কিন্তু দাদির মাথা ঠিক হতে প্রায় কয়েক বছর লেগে যায়। এরপরে কেউ জানতে চায়নি, পাছে তিনি আবার পাগল হয়ে যান এই ভয়ে। আমার সব শেষের অভিজ্ঞতা দিয়ে শেষ করব। আমার স্বামী ইউএস চলে যাওয়ার সময় প্রায় হয়ে এসেছে। এক রাতে হঠাৎ আবারও সেই অনুভূতি নিয়ে ঘুম ভেঙে যায়। কেউ একজন আছে আমার ঘরে। এবার অনুভূতিটা খুবই তীব্র, এমনই যেন আমার পাশেই আমি টের পাচ্ছি অন্য কারো অস্তিত্ব। বারান্দায় হালকা আলো ছাড়া আর কোনো আলো নেই ঘরে। ওই আলোতেই তবু ঘরের ভেতরটা বেশ ভালোই দেখা যায়। পাশে শুয়ে থাকা আমার স্বামীকে ধাক্কা দিয়ে জাগাতে গিয়ে ওর মুখের দিকে তাকিয়ে ধক করে উঠল হৃৎপিণ্ড। ঠিক আমার স্বামীর চেহারার ওপর আর একটা ধোঁয়াটে চেহারা ভাসছে, যেন একটা কম বয়স্ক ছেলের। আমি শুধু দেখেছি এই চেহারার চোখ খোলা, সরাসরি আমার দিকে তাকিয়ে আছে। আমার স্বামীর চোখ সে ধোঁয়াটে চোখের নিচেই বন্ধ। সে ঘুমাচ্ছে, কিন্তু অন্য মুখটা জেগে ঠিক আমার দিকেই তাকিয়ে আছে। আর তাই এই অনুভূতি নিয়ে আমি জেগে উঠেছি। প্রচন্ড আতঙ্কে আমি ছিটকে সরে গেলাম এক পাশে। তখনই ও জেগে উঠলো, আর সে জেগে উঠতে এই ধোঁয়াটে মুখটা অদৃশ্য হয়ে গেল। আমি তাকে বললাম সব। সে আমাকে বললো সব মনের ভুল, ঘুমিয়ে পড়ো। এরপর আমি চলে এলাম চিটাগাং। আপারা ওই বাসা ছেড়ে বনানীতে চলে যায়। আজ এখনো ওইসব কথা আমার স্বামী ভাবে আমার মনের ভুল। কেউ কেউ তার যৌক্তিক ব্যাখ্যা দেয়। This track was downloaded from FusionBD.com. কিন্তু আমি জানি আমি কি দেখেছি, আমি কি অনুভব করেছি, যার কোনো ব্যাখ্যা, কোনো যুক্তি আমি এখনো দাঁড় করাতে পারিনি। যার সাথে ঘটেছে তার কাছ থেকে শোনা। এই ছিল ঘটনা। আমার কাছে বেশ ভালো লেগেছে। আশা করছি আপনাদেরও ভালো লাগবে, এবং ভালো লেগেছে আশা করবো সেটাই। আমরা ছোট্ট একটা ব্রেক নিব, এবং এর মাঝখানে অনেক এসএমএসও চলে এসছে। আমরা কিছু এসএমএস পড়েও ফেলি। অর্ণব দাস আমাদেরকে এসএমএস করেছেন, অনেক আমাদের এসএমএস করেছেন, এবং তিনি ভূত এফএম নতুন শুনছেন। ওয়েলকাম টু রেডিও ফুর্তি এবং ভূত এফএম, আপনাকে অনেক স্বাগতম জানাচ্ছি। এবং এছাড়াও সাইদুল, শাকিল, অনিক, তারপরে অধুলহা, সুমন, তারা সবাই একসাথে ভূত এফএম শুনছেন। লিহান বগুড়া থেকে তিনি বলছেন যে ভয় লাগার মতো গল্প শোনাও। আচ্ছা, আমি ভয় লাগার মতন গল্পের একটা উদাহরণ আপনি আমাকে পাঠিয়ে দিতে পারেন, কিন্তু আমি সেই উদাহরণটা দেখে বুঝতে পারবো যে কোনটা ভয় লাগার মতো ঘটনা। দেখা যাবে খুব ফানি একটা ঘটনা আপনার খুব বেশি ভয় লাগছে। ডিজে আল আমিন আমাদের এসএমএস করেছেন। তিনি প্রশংসা করেছেন ভূত এফএমের নতুন আমাদের এসএমএস করেছেন, এবং তিনি বলছেন যে তানভীর রূপা আপনাকে শুনছি। কল্লোল বলছেন যে আছে খুব ভালো লাগছে। শাহরিয়ার নীল বরিশাল থেকে এসএমএস করেছেন। সায়ন আমাদের ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন। জুবায়ের ময়মনসিংহ থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এবং এছাড়াও তিনি মিউজিকের অনেক প্রশংসা করেছেন। চয়ন আমাদেরকে বলছেন যে লাইট বন্ধ করে ভূত এফএম শুনছেন তারা। আশিক চট্টগ্রাম থেকে আমাদের এসএমএস করেছেন। লিপি ধানমন্ডি থেকে এসএমএস করেছেন। আর সে সাথে ইসি আমাদের এসএমএস করেছেন কাটাবন থেকে। রনি আমাদের এসএমএস করেছেন 6 মাস পরে তিনি ভূত এফএম শুনছেন, খুবই বড় অপরাধ। সাজ্জাদ আমাদের এসএমএস করেছেন, কেমন আছে আমাদের দেশে, আমি সবসময় ভালো থাকি, সবসময় ভালো করে আমাকে এসএমএস করেছেন কাউসার ময়মনসিংহ থেকে। যাই হোক, আমরা চলে যাচ্ছি ছোট্ট একটা ব্রেকে, ফিরে আসছি গেস্টদের নিয়ে। সুতরাং কোথাও যাবেন না, স্টে টিউনড রেডিও ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। Haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি, চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আমি আসলে আছি আপনাদের সাথে, এবং আমার সাথে রয়েছে মাসুল এবং আজকের অতিথিরা। আর যে যার কারণে অতিথিরা এখানে এসে উপস্থিত হতে পারেন তার একমাত্র কারণ হচ্ছে ইমেলের মাধ্যমে আপনারা ঘটনা পাঠান। আপনাদের শেয়ার ঘটনাগুলো আমরা সিলেক্ট করি, এবং
তারপর আপনাদেরকে ইনভাইট করি বলেই আমরা প্রতিদিন এই শোটা চালাতে পারি। সো আমাদেরকে যেটা করতে হবে, বেশি বেশি করে ইমেল পাঠাতে হবে এবং ইমেলে সেই সেরা ঘটনাগুলো জানিয়ে দিতে হবে, আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ। আর সেই কারণেই ইমেল অ্যাড্রেসটি দিয়ে দেয়, এটা খুবই জরুরি। আপনাদের হাতের কাছে যদি খাতা কলম থাকে তাহলে অবশ্যই আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে নিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radio50.fm, which is bhootfm@radioforti.fm। এখানে গিয়ে আপনারা এই অ্যাড্রেসে আপনারা আপনাদের ঘটনাগুলো, যেগুলো আপনার কাছে সবচেয়ে বেশি ভালো মনে হয়, সেই ঘটনাগুলো পাঠিয়ে দিতে পারেন। আমরা চলে যাবো আমাদের টেস্টের ঘটনায়। প্রথমে আপনি একটা কথা বলি যে আজকে পুরো যতক্ষণ পর্যন্ত শো চলবে ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য চমক অপেক্ষা করছে। সো একটু একটু আপনারা মানে অপেক্ষা করুন ধৈর্য ধরে। আমরা প্রথম গেস্টের কাছে যাচ্ছি, আপনার নামটা একটু বলবেন প্লিজ। হাই, আমি অপু। আমি আজকে ঢাকার অদূরে আশুলিয়ার ঈশ্বরকান্দি থেকে। তো আমি যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব সেটা ঘটেছিল একটি মাছ ধরাকে কেন্দ্র করে 2004 সালে জানুয়ারি মাসের প্রথম দিকে। ওকে। এটা সাধারণত বর্ষার পানি, এই জানুয়ারি মাসে বা ডিসেম্বর মাসে বর্ষার পানি, বিলের পানি চলে যায়। তো এই সময় বিলে বা নদীতে বড়শি দিয়ে বা জাল দিয়ে প্রচুর পরিমাণে মাছ ধরা পড়ে। তো এই মৌসুমে আমার চাচা, আলাদি কাকা, মাসুদ ভাই এরা প্রতি বছরই মাছ ধরে এই মৌসুমে, এই বড়শি দিয়ে শখের বশবর্তী হয়ে। তো আমারও খুব ইচ্ছা হলো যে আমি 2004 সালে প্রথমবারের মতো আমি মাছ ধরতে যাব। তো আমার বাসা থেকে যেতে দিবে না, আমি তখন বেশ ছোট। তারপরেও মা বাবার কথা মোটামুটি বলা যায় যে অবাধ্য হয়ে আমি গেছিলাম মাছ ধরতে। মুখটা মাইক্রোফোনের কাছে রাখতে হবে সবসময়। হ্যাঁ, ওকে। তো মাছ ধরতে গেছি, সে জায়গায় আর কি রাতে থেকে মাছ ধরতে হবে। মাছ ধরতে আমরা তাঁবু গাছছি। তাঁবু করার পরে আমরা দুপুরের দিকে বড়শিগুলা দিয়ে দিচ্ছি সবগুলা, এই ডাউন যাকে বলে, যেভাবে আর কি এই শোল মাছ বা বোয়াল মাছ ধরে, যারা আর কি এই মাছ ধরে তারা অনেকেই বুঝতে পারবেন যে আসলে ডাউন কোনটা। তো সন্ধ্যা হইলো, আমরা সন্ধ্যার সময় আমি আর চাচা, আমার আলাদি কাকা, আমরা দুজনে গেলাম বড়শিতে 3টা শোল ধরছে। তো ব্যাক করে আসার পর আমার চাচা ভাই আবার গেছে, মাসুদ ভাই আবার বাসায় থেকে খাবার নিয়ে আসছে রাতের জন্য। তো রাতে খাবার খেলাম আমরা। খাওয়ার পরে চাচা বললো যে রাত হয়েছে, রাতে আবার মাছ ধরতে উঠতে হবে, শুয়ে পড়ো এখন। তো আমরা তাঁবুর ভিতরে গিয়ে আমরা সবাই শুইলাম। তো শোয়ার পরে ঘুমাইছি, আর এত অন্ধকার ছিল সেই রাতে, যদিও আমার বাসা ছিল না, কিন্তু প্রচন্ড কুয়াশার কারণে প্রচন্ড অন্ধকার ছিল। তো আমি ঘুমিয়ে পড়লাম, চাচাও ঘুমিয়ে পড়লো। তো হঠাৎ রাতে পানির শব্দ, প্রচন্ড পানির শব্দ, আর শব্দটা আসছে আমি যে বড়শিগুলা দিচ্ছি আমরা ডাউন, সেই দিক থেকে। তো পানির শব্দে ভাবলাম যে বড়শিতে হয়তো বা মেবি অনেক বড় একটা মাছ ধরছে। তো আমি উঠে আমি চাচাকে ডাকলাম যে চাচা উঠেন, অনেক বড় একটা মাছ ধরছে। তো চাচা এমন ঘুম আসছে যে আমি তাকে জাগাতে পারলাম না। তো আমিও বেশ ছোট ছিলাম, তো আমি ভাবলাম যে হয়তো বা অনেক বড় একটা মাছ ধরছে, আমি কাউকে দেবো না, আমি চলে যাব। তো আমি তাঁবু থেকে আস্তে আস্তে বেরোলাম যাতে কেউ সজাগ না হয়। তো এসে নৌকায় উঠলাম। নৌকায় উঠে বড়শির কাছে যাইতে দেখি বড়শিতে অনেক বড় একটা মাছ ধরছে, বলের মতো আমাকে লাগতেছিল। তো কাছে যখনই বড়শিটা আমি উঠাবো, ছিপটা ধরবো, এই বোয়াল মাছটা বড়শি সহ নিয়ে যাচ্ছে, ছিপ সহ নিয়ে যাচ্ছে। তো আমি ভাবছি অনেক বড় মাছ, তো মাছটা ধরতে হয়। আমি বলছি ছিপটা ধরতে যাই, মাছের টানতে চলে যায়। আমি ধরতে যাই, ছিপ টানতে চলে নিয়ে যাচ্ছে। তো এমন সময় হঠাৎ আমার সামনে চোখ যায়, দেখি যে আমার সামনে একটা উঁচু জায়গা এবং 2টা বড়ই গাছ। তো আমার তখন সেন্স আসে আসলে আমি কিসের পিছনে ছুটছি, এটা কি মাছ নাকি অন্য কিছু। যদি মাছ হতো তাহলে এই বিলের মাঝে জঙ্গল থাকে বা অন্য বিভিন্ন কিছু থাকে, এই মাছ হলে এই বড়শির ছিপটা সহ এটা টেনে নেওয়া যাওয়া সম্ভব না, ইম্পসিবল। তো আমি সেটা ভাবতে, আর তার মধ্যে যে এই বিলের মাঝে যে উঁচু জায়গা বড়ই গাছ আছে, এটা নিয়ে অনেক ভৌতিক কাহিনী আছে। দেখা যায় যে কিছুদিন পর পর সে জায়গায় গলা কাটা লাশ পাওয়া যায় বা বেয়ারিশ লাশ পাওয়া যায়। এটা প্যারানর্মাল কাহিনী বা কেউ মেরে এসে রেখে যায় কিনা সেটা আমরা জানি না। তবে এই জায়গায় সচরাচর কারো প্রয়োজন না পড়লে এই জায়গাটায় যায় না। তো সেই কথা ভাবতে ভাবতে আমার শরীর প্রচন্ড আর কি, আমি একদম ভয় পেয়ে গেছি যে কি করবো আমি এখন।
এটা কি ছিপটা কি ধরবো নাকি আমি ব্যাক করে চলে আসবো। তো সিদ্ধান্ত নিলাম যে যখন আসছি তাহলে ছিপটা শেষবারের মতো ধরবো, যদি ধরি, যদি এবার ধরতে পারি ধরবো, না হলে আমি ব্যাক করে চলে আসবো। তো এমন সময় সাহস করে আমি ছিপটা ধরছি, ধরার পরে আমার নৌকা সহ একটা ঝাঁকি দিছে ছিপ সহ। আমি তো ভীষণ মনে হয় যেন আমার শরীর অবশ্যই আসতেছে, আমি শেষ হয়ে যাচ্ছি, আর নৌকাটা দুলতেছে, মনে হয় যে ডুবে যাবে এরকম একটা পজিশন। তো ছিপটা ঝাঁকি দিচ্ছে, তো ছিপটার মধ্যে আমি দিছি টানা বলে একটা শব্দ, একটা করুণ শব্দ, আর ছিপের বড়শিতে কতগুলো চুল উঠে আসছে। যে কথাটা ভাবতে গেলেও আমার এখন শরীর শিউরে যেতেছে। তো আমি ছিপটা ঢিলটা ফালিয়ে দিই। তো আমি নৌকা সেখান থেকে আমি ব্যাক করে চলে আসবো, সেই সাহসটুকু আমি পাচ্ছি না যে আমি কি করবো। আমার সেন্স কোনো কাজ করতেছে না, আমি নৌকা ভাইতেছি না, কি করতেছি আমি ভাবতেছি না। তো এরকম করতে করতেই দেখি বড়ি গাছের নিচে আগুন জ্বলতেছে, মেবি 2জন লোক আগুন পোহাচ্ছে, যেহেতু শীতকাল। তো আমি ভাবলাম যে আগুনের কাছে খারাপ জিন বা ভূত বা পিচার যাই বলি না কেন সেগুলো যেতে পারে না। তো আমি সে কথা ভেবে আমি তাহলে আমি ওই বড়ি গাছের নিচে যাই, দেখি লোক আছে, যেহেতু আমি একটু সাহস পেলাম আর কি ওই বিলের মাঝখানে। তো আমি নৌকাতে ভিড়াইয়া ওই লোকদের কাছে যাইতেছি। তো লোকগুলা অচেনা, তো লোকগুলা একদম খালি গায়ে লুঙ্গি পরা আর কি, জেলেরা যেভাবে লুঙ্গি পরে সেম এইভাবে, এত শীতের মধ্যে যে খালি গায়ে, তো অবাক লাগলো দেখে আমার। তো আমি তাদের চিনলাম না, কারণ বিলের মাঝখানে আমাদের অনেকেই মাছ মারে, ভাবছিলাম যে আমার পরিচিত কেউ হবে। তো সে তাদের চিনা, তো আমি বললাম চাচা আপনাদের বাসা কোথায়? তারা কোনো উত্তর করে না, কোনো কথা বলে না। তো এই কথা বলতে বলতেই আমি আগুনের উপরে হাত রাখলাম, আমার আগুনটা আমার কাছে ঠান্ডা মনে হলো। তো আমি ভাবলাম হয়তো বা নিচে উপরে হাত রাখছি দিকে ঠান্ডা লাগতেছে, বা একটা আগুনের একটা বাতাসের আছে। তো আমি হাতটা আরো নিচু করলাম, আগুন আমার কাছে আরো ঠান্ডা। আমি তখনও বুঝি নাই যে কি ঘটতে যাচ্ছে এখানে। আমি হাতটা নিচু করার সাথে সাথে আগুনটা নিভে গেল, কোনো জ্বালানি নাই, কিছু নাই, কিসের মধ্যে আগুন জ্বলছে কোনো কিচ্ছু নাই। আর 2টা লোক 2 দিকে চলে গেল। আমার আর বোঝার বাকি রইল না যে কি ঘটতে যাচ্ছে। আর একটু পরে 2 দিকে যাওয়ার পরে একটা পানিতে ঝাঁপ দিল তারা 2জন, এরকম একটা শব্দ পাইলাম। আর শব্দ পাওয়ার পর মনে হইতেছে কতগুলা কুকুর কাঁদতেছে, এমন ভাবে কাঁদতেছে, ঘেউ করতেছে। আমি তো ভীষণ ভয় পেয়ে গেছি, আমি আজকে শেষ। আমার কাছে সবকিছুর ভিতরে মনে হইতেছিল যে আমার নিচে পায়ের তলায় যে ঘাস ছিল, সেই ঘাসগুলা মনে হইতেছিল আমাকে ধরবে, পিছন থেকে কে যেন আইসা ধরবে, এরকম একটা পজিশন। আমার কাছে মনে হচ্ছিল আমি আজকে শেষ, আমি শুধু মৃত্যুর জন্য অপেক্ষা করতেছি। তো এটা ভাবতে ভাবতে আমি বললাম যে তাহলে আমি চলে যাই। নৌকার কাছে গেছি, যা দেখি নৌকাটা ডুবে গেছে। আমি তো তা দেখে আরো ভয় পেয়ে গেছি। এই রাতের মাঝে নৌকা ডুবে গেছে, এটা যদি পানিতে না নামি তা না হলে এটা সেচে আবার আসা সম্ভব না। তো আমি পানিতে নামার সাহস পাচ্ছি না, আমি এই জায়গায় কাঁদবো, চিৎকার করব, কি করব আমি ভেবে পাচ্ছি না। তো এমন সময় দেখি আমাদের তাঁবুর কাছ থেকে একটা নৌকা আসতেছে। তো ভাবলাম এই আমার কাছে সবকিছু ভূতের মনে হচ্ছে, আমার কাছে মনে হচ্ছে যে এটাও কোনো ভূত বা কি কোনো কিছু আসতেছে, এরকম ভয় পেয়েছি। তো আস্তে আস্তে দেখি আমার কাছাকাছি আসছে, আইসা বলতেছে চাদর মোড়ানো, বলতেছে ভাতিজা নৌকায় উঠো। আমার আলাল কাকার কণ্ঠ। তো আমি তো আলাল কাকার কণ্ঠ শুনে ভাবলাম যে তাহলে মনে হয় কাকা আসছে আমাকে খুঁজতে খুঁজতে। তো আমি চিন্তা করলাম না যে আমি যে এখানে আসছি আমার কাকা কিভাবে জানলো। তো আমি কিছু না ভেবে, কারণ আমি ভীষণ ভয় পাচ্ছিলাম আমার চাচার কণ্ঠ, আমি সেই কারণে আমি তাড়াতাড়ি নৌকায় উঠি। তো নৌকায় ওঠার পরে সাধারণত নৌকাটা দুলে, ঠিক আছে, কিন্তু আমি যে নৌকায় উঠলাম মনে হয় যে আমি কোনো নৌকায় উঠলাম না, একদম স্টিল, একদম হয়ে গেছে, কোনো দুললো না। আর তো চাচা বাইতেছে, আর নৌকায় ওঠার পর থেকেই একটা পচা দুর্গন্ধ আমার নাকে আসতেছে। তো আমি চারিদিকে ফলো করতেছি যে আসলে এই গন্ধটা কোথায় থেকে আসে। তো এটা খুঁজতে খুঁজতে আমার চোখ যায় চাচার পায়ের নিচের দিকে।
দেখি সেখানে রক্ত মাখা কিছু কাপড়, যদিও অন্ধকার ছিল তবুও বোঝা যাচ্ছিল যে সেখানে সাদা রক্ত মাখা কাপড় ছিল। তো আমি ভয় পেয়ে যাই। আমি চাচাকে জিজ্ঞাসা করি, চাচা আপনার পায়ের তলে গিয়ে কিসের কাপড়? চাচা কোনো উত্তর করে না। চাচা স্টপ হয়ে শুধু আমার দিকে একবার বড় বড় করে তাকালো। তো আমি তখন আবার বুঝলাম যে আমার পিছন সে এখনো ছাড়িনি। আমি জানি না তার শেষ পর্যন্ত কি হবে। তো এটা করতে করতে চাচা বাইতেছে, নৌকা যাইতেছে। তো হঠাৎ করে মনে হলো যে নৌকাটা একটা তীরে ভিড়লো, একটা ধাক্কা খেলাম। আমি ভাবলাম যে আমার তাঁবুর কাছে হয়তো বা আমার নৌকাটা এসে ভিড়ছে, এরকম একটা আমার ধারণা হইলো। ঠিক আছে। তো কি করার পরে, ওই ভিড়ার পরে আমি চাচাকে জিজ্ঞেস করলাম, চাচা এগুলো কিসের কাপড়? আপনি কথা বলেন না কেন? আর আমি যে ওই জায়গায় গেলাম আপনি কিভাবে জানলেন যে আমি ওই জায়গায় গেছি? সে আমার দিকে বড় বড় চোখ করে তাকিয়ে গেছে, মানে সে আমাকে ধরবে এরকম একটা পজিশন। আমি আবার বললাম, চাচা এগুলো কিসের কাপড়? সে আমাকে ধনুক দিয়ে বলে, তোকে আমি পরাবো। শেষ করে দেন। হ্যাঁ, তারপর শুনি। তারপর আমি নৌকা থেকে অনেক কষ্টে, আমি মনে হইতেছিল যে আমি শেষ। আমি নৌকা থেকে নেমে আমি দৌড় দিলাম। দেওয়ার পরে পিছন থেকে সে আমার টেনে ধরছে। আমার গায়ে চাদর ছিল, চাদর রেখেই আমি দিচ্ছি দৌড় দেওয়ার পর সামনে আমি মনে হলো যে একটা দেয়ালের সাথে ধাক্কা খেলাম ভীষণ জোরে। ধাক্কা খাওয়ার পর পড়ে গেলাম। আমার কোমর থেকে নিচের অংশ পানি নিচে পড়ে গেল, আর বুক থেকে কোমর থেকে উপরের অংশ পানি উপরে রয়েছে। তো এমন সময় দেখি যে আমার উপরে এক মাথাহীন, বুকে জল করছে চোখ, এরকম একটা ব্যক্তি দাঁড়িয়ে আছে। আমি জোরে একটা চিৎকার করি, তারপর আর আমি কিছু বলতে পারি না। পরে সকালে আমি পরের দিন দুপুরে আমার জ্ঞান ফেরার পর আমি দেখি ভুটিয়া হসপিটালে। আচ্ছা, এটা কতদিন আগের ঘটনা ছিল? এটা 2004-এর ঘটনা, জানুয়ারি মাসে। ওকে, ফাইন। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাব। থ্যাংক ইউ সো মাচ আপনার ঘটনা শেয়ার করার জন্য। আমার এলাকার আমার ভাগ্নি শাকিল, কবিতা, যাই হোক, আমরা এর পরের ঘটনায় যাচ্ছি এবং আমাদের সাথে আরো একজন গেস্ট রয়েছেন। এর মাঝখানে আমি কিছু SMS করে ফেলতে চাই। মিল্টন আমাদেরকে নরসিংদী দাসপাড়া থেকে SMS করে বলেছেন যে, হাউ আর ইউ রাসেল ভাই, আমি সবসময় ভালো থাকি এবং সবসময় ভালো থাকি। এখানে আমি আমার ওয়াইফ একসাথে ভূত FM শুনছি এবং তার ঘটনাগুলো ভালো লাগছে। চাঁদনি আমাদের SMS করেছেন, ভূতের অনেক প্রশংসা করেছেন। এছাড়াও আমাকে লিখেছেন মিঠি ফ্রম উত্তরা যে, দিস ইজ মাই ফার্স্ট SMS। আজ আমার ভাইয়া, ভাবি, নিউটন, ভাতিজি, নিউবর্ন ভাতিজি, তাদের সবাই মিলে একসঙ্গে শুনছেন এবং তারা এনজয় করছেন। রৌনক নরসিংদী থেকে লিখেছেন, একা ভূত FM শুনছি, আই লাভ ভূত FM। ডেভিড লিখেছেন যে, আজ মনে হয় ভয় লাগবে। মালিহা আমাদের SMS করেছেন যে, স্টোরিগুলো ভালো হচ্ছে। মারিহা আমাদের SMS করেছেন, তিনি ভ্যাম্পায়ার ডায়েরিজ পছন্দ করেন অনেক বেশি, সেটা লিখেছেন। হিমেল ময়মনসিংহ থেকে SMS করেছেন, কিছু বলেননি। জেফরিন আমাদের রাজশাহী থেকে SMS করেছেন, ছাদে তিনি তার মা ভূত FM শুনছেন একসাথে এবং চাঁদটা অনেক সুন্দর লাগছে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনা। ইন দ্য মিন টাইম আপনি যদি SMS পাঠাতে চান তাহলে সেলফোনের অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে, এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। চলে যাই আমরা ঘটনায়। হ্যালো লিসেনার্স, আমার নাম মইনুল, অনেকে আমাকে মন্টু ভাই ম্যাক্স ভাই নামেও চিনে। তো রাসেলকে থ্যাঙ্কস আমাকে আবার সুযোগ দেওয়ার জন্য এবং মোস্ট ওয়েলকাম। মহান রাসেলকে থ্যাঙ্কস আমার সঙ্গে আসার জন্য। সো আমি স্টোরিতে যাচ্ছি। আমি আগে বলেছি আমার বাসা জিয়াতলায়। তো প্রথমে বলেছিলাম যে আমি ছোটবেলায় খুব ভীতু ছিলাম। তো রিজনটা বের করলাম যে আমি অ্যাকচুয়ালি কেন ভীতু ছিলাম। তখন আমার বয়স 4 কি 5। তো আব্বু আম্মু আমি একসঙ্গে শুতাম। তো আমাকে 10টার মতো ঘুম পাড়িয়ে দেওয়া হতো ছোট ভাই। তো আমাদের বাসায় রঙের কাজ লাগানো হয়েছিল, এই কারণে আমাদের সবচেয়ে ছোট ঘরটা, যার পাশে হচ্ছে গেল বাগান, সেখানে আমরা ঘুমাতাম আর কি। তো 10টা সাড়ে 10টার দিকে আমাকে ঘুম পাড়ে। তো আব্বু ফুপু আম্মু ওরা সবাই একসঙ্গে কথা বলতেছিল পাশের রুমে। তো হঠাৎ 12টা একটা দিকে ঘুম ভেঙে গেল। পাশে তাকায় দেখলাম যে আমাদের যে জানালাটা বন্ধ থাকার কথা সেই জানালাটা খোলা এবং জানলা ঠিক ওই পারে খুব লম্বা 10 থেকে 12 ফিটের একটা লোক আমার দিকে তাকায় আসে। মানে লাইফে মনে হয় এরকম ভয় পাইনি। চিৎকার করার জন্য হা করলাম, গলা দিয়ে কোনো শব্দ বের হতেছে না। দেখলাম যে লোকটার আস্তে আস্তে হাতটা আমার দিকে আগে আসতেছে, এরপর কিছু মনে নেই।
সকালবেলা যখন ঘুম ভাঙলো ভাবলাম জিনিসটা হয়তো বা স্বপ্ন হতে পারে, এটা ভাবার কিছু নেই। কিন্তু ঘুম ভাঙার পরেই সবার প্রথমে বকা শুরু হলো, কারণ আমি ছোটকালে খুব দুষ্ট ছিলাম। এবং শুনলাম যে বকার কারণ হচ্ছে গেল যেই সাইডে জানলার ধারে ওই লোকটা হাত বাড়িয়ে দিছিল, ওই সাইডে জানলার যে মানে সরি ওই মশারি দিয়ে আটা ছিল, ঝুলগুলো পুরো ফাড়া ফাড়া করে কাটা, ব্লেড দিয়ে কাটলে যেরকম হয়। তো আমার স্পষ্ট মনে আছে যে আমি এরকম কোনো দুষ্টামি করি নাই। তো সে যে ভয়টা পাইছিলাম সেই ভয়টাই মনে হয় তখন পর্যন্ত ছিল আর কি। এত গেল পুরানো গল্প। ইদানিংকালে কিছু ঘটনা বলি যেটা কিনা আমাদের এখনো আমাদের মাদবর টাওয়ার মানে আমাদের বিল্ডিং এ ঘটছে। আমরা যখন প্রথম বিল্ডিং এ উঠি, আমার ভাইয়ের রুমটা ছিল পশ্চিম দিকে, যেখানে বেশ ভালো ঝামেলা হইতো আর কি। তো আমার ভাই প্রথম ঘুমাইতে পারতো না, আমার রুমে চলে আসতো। কারণ কি তার রুমে রাত্রেবেলা প্রচন্ড পরিমাণে দুর্গন্ধ হঠাৎ শুরু হতো, মানে টয়লেটের গন্ধ না, জিনিস হচ্ছে আবর্জনার গন্ধ, মরা পচা হলে যেরকম হয় রাত্রেবেলা গন্ধ আসে, সকালবেলা এভরিথিং ইজ ওকে। জানলার মধ্যে আঁচলের শব্দ, তারপর হচ্ছে আপনার গেট লাগাইলে আপনার নড়ার শব্দ, এগুলো আসতো আর কি। তো পরে এক হুজুরের দেখানোর পরে হুজুর বলছে যে সূরাটা পড়ার পরে বলছে যেখানে কোরআন শরীফ দেখা দাও। পরে আমার ভাইয়ের রুমে দুই সাইডে দুইটা কোরআন শরীফ দেওয়ার পরে এখন এই ঝামেলাগুলো বন্ধ হয়েছে। এছাড়াও মানে আপনার বলছিলাম যে মানে আমাদের বাসায় একজন জিন আছে যিনি আমাদের প্রোটেক্ট করেন আর কি। তো এই সেন্সে মানে এই রিলেটেড কিছু গল্প আছে। যেমন একবার তখন হচ্ছে গত মাসে এরকম রোজার টাইমের কাহিনী। তো রাত্রে সন্ধ্যার পরে আর কি আমরা সবাই ইফতারি খেতে ছাদে উঠছি ফ্রেন্ডরা মিলা। তো ছাদের উপরে ফ্রেন্ডরা সব নিচে চলে গেছে, তো কি জানেন আমি উপরে দাঁড়াচ্ছিলাম আর কি। তো হঠাৎ করে চার সাইডে আপনার বেলি ফুলের গন্ধ ঘুরে গেল। আচ্ছা ঠিক আছে, এই আমাদের 14 তলা ছাদের উপরে বেলি ফুলের গন্ধ আসা অসম্ভব, আনলেস যদি এয়ার ফ্রেশনার না মানে, তো এয়ার ফ্রেশনার গন্ধ ছাদে উঠবে না। হঠাৎ করে মনে হলো যে আমার কে জানি বলছে তুই একটা কাজ করতে, এখন নিচে নামা যা, তুই এখন থাকিস না। তো মানে এরকম একটা ভয় পাইলাম যে মানে বলার মতো না আর কি। আমি কোনো দিকে না থেকে আসতে করে নিচে নেমে যাই। আচ্ছা, তো এই বেলি ফুলের গন্ধ যখন আসলে সেই প্রসঙ্গে ওই দিনে আমাদের বাসায় একটা কাহিনী বলা হয়েছিল যে আমার দাদা, আমি যখন ক্লাস 5-6 পড়ি তখন আমার দাদা প্যারালাইসিস হয়ে যায়। ওনার ডান সাইডটা কাজ করতো না, তো ওনাকে আলাদা একটা রুম দেওয়া হয়, এসি রুম। তো সেই রুম আমার দাদা আর আমার ফুফাতো ভাই শাইন ভাই থাকতেন। উনি নাকি দাদা দেখাশোনা করতেন প্লাস আব্বুকে সাহায্য করতেন। তো যেটা হয় যে একদিন হঠাৎ করে আমার ভাইয়ের ঘুম ভাঙা যায়, তাকায় দেখে আমার দাদা খুব ভয় পেয়েছে। কি কারণ মানে উনি দেখে যে আমার দাদার ডান দিকে তাকায় আসে, মানে তার ডান দিকে হচ্ছে গেল আমাদের বাসার ঠিক মানে যে বড় মাঠটা ছিল সেই মাঠের জানলাটা আর কি, জানলাটা খোলা। উনি খুব ভয়ে ওই জানলাটার দিকে তাকায় আসে। তো শ্যামটা জানলার দিকে তাকানোর আগে হঠাৎ করে উনিও বেলি ফুলে গন্ধ পাইলো। উনি যখন দাদার চোখ দেখছে তখনই বলছে যে কিছু একটা সমস্যা আছে, উনি আর জানলার দিকে তাকায়নি। উনি আস্তে করে উঠা দরজাটা খুলে সব লাইটগুলো জ্বালাই দিল, জ্বালাই দেওয়ার পরে আস্তে করে জানলাটা বন্ধ করে দিল। এটা আর কি বেলি ফুলের কাহিনী যখন বলতেছিল আমরা নিজেরা তখন আর কি তখন আমার ওই ফুফাতো ভাই ঘটনাটা শেয়ার করছে। এত মানে আমাদের বাসায় কিছু হিস্টোরি গেল। তো আমি যখন ভূতের মা আসি এটা শুনে আমার খুব কলিগ মানে বেশ কয়েকজন কলিগ আমাকে মানে সাপোর্ট দিচ্ছেন। তো ওই কলিগের মধ্যে একজন হচ্ছে সাব্বির সাহেব। তো উনি ওনাদের ব্রাহ্মণবাড়ির একটা কাহিনী বললেন। কয়েকদিন আগে বাবু ভাই একটা কাহিনী বলছিল যে লম্বা লম্বা লোক ওরা মাছ খায়। তো ওনার কাহিনীটা ঠিক সেরকম। ব্রাহ্মণবাড়ি আমাদের পুরানো বাসা, বাবার বাড়ি, প্রায় 20 বছর আগের কাহিনী। তো তখন তো এরকম এত বাড়িঘর হয় নাই, বড় বড় মাঠ বড় বড় পুকুর ছিল। তো ওনাদের বাসার পাশে ছিল আপনার ছোট একটা জমির মতো, এখানে ক্ষেত চাষ হইতো, ঠিক এর পাশে বড় একটা পুকুর। তো ওরা সন্ধ্যার দিকে আর কি বৃষ্টি পড়তেছে, ভাই বোনরা খেলা টেলা ওইখানে পুকুরে হাত ধুতেছে, মানে পুকুর ঘাটে এসে কল ছিল এখানে হাত মুখ ধুতেছিল। তো তাকে দেখে যে দূরে একটা সাদা কাপড় পরা লোক হাঁটাচলা করতেছে আর মাছ ধরার জন্য। তো ওরা ভাবছে যে বৃষ্টির সময় এই সিজনে মাছ আসে তো ধরতেই পারে। ঠিক মুখ হাত ধুয়ে তাকে এসে দেখা থেকে লোকটা পুকুরের এদিকে এসে বসছে। তো ওরা ভাবছে আসতে পারে, ব্যাপার কি, মাছ হয়তো পাচ্ছে না। পরে যখন মানে তিন চারজন ভাই বোন ছিল, সবার যখন মুখ হাত ধোয়া শেষ, জাস্ট তাকায় দেখে ওই পুরো লোকটা ওদের সামনে, এবং লোকটা আসলেই বেটে না, প্রায় 8 থেকে 10 ফিট লম্বা। ওরা দেখে খুব ভয় পাইলো এবং দৌড়ে বাড়ির ভিতরে চলে গেল। তো বাড়ির ভিতরে যখন চিলাচিলি করে ঢুকলো তখন আশেপাশের লোকজন যারা ছিল ওরা আইসা পড়ছে লাঠিঘাটে, কি হলো কি দেখি, কি দেখে কিছু নাই। আর বেশি পড়তেছে ওরা ভাবছে পোলাবেন হয়তো নিজেদের মধ্যে ফাইজলামি করতে করতে ঢুকছে, বড়দের সামনে ধরা পড়ে যাওয়ার পরে মিথ্যা কাহিনী বলতেছে। তো আমার ওই সাব্বির ভাই যে উনি আবার একটু ডান পিঠে ছিলেন, উনি আবার পরের দিন সকালবেলা ওই ইয়ার ধারে গেছেন। তো যেহেতু ইয়া ছিল
আপনার কাদামাটি ছিল, কারণ আগের দিন বৃষ্টি হয়েছে। উনি দেখলেন যে ওখানে খুব বড় বড় পায়ের ছাপ, মানে অনেক লম্বা লোকের যেরকম পায়ের ছাপ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে পায়ের ছাপগুলো উল্টা। This track was downloaded from FusionBD.com. আচ্ছা, ওইখানে যে তারা খুঁজে পেলেন যে পায়ের ছাপগুলো উল্টা, তার মানে যা দেখেছিলেন তা মোটামুটি ওনাদের থেকে ওকে, বাট মানে বড়রা বিশ্বাস করে না আর কি। আচ্ছা। এই বিশ্বাসের কাহিনী সূত্রে 2 সপ্তাহ পর একটা ঘটনা হয়ে গেল যে ওনাদের বয়সী একটা, মানে ওদের এখানে ভাড়াটিয়া থাকতো একটা মেয়ে, খুব সুন্দর দেখতে, ওদের বয়সী ক্লাস 8-9 পড়ে। তো ও আবার এই জিনিসটা আর কি খুব কটূক্তি করতেছিল, তোরা আসলে কিছু দেখোস না, ইচ্ছা করে মানে পড়াশোনা ফাঁকি দেওয়ার জন্য এরকম ঢং করতেছিলি হ্যাঁ। তো 2 সপ্তাহ পরের ঘটনা, হঠাৎ করে একদিন বিকেলের দিকে মানে সবাই দেখতেছে মেয়েটা পরের রুমে পড়তেছে, কয়েক সেকেন্ড পর দেখা যায় যে মেয়েটা নাই। আচ্ছা। তো মেয়েটা কখনো বাসায় কারো না বলে যায় না, কারণ মেয়ে আর বাবা ওরা দুজন থাকতো মাত্র। সো বাবার কোনো সমস্যা হলে মেয়ে দেখতো, তো মেয়েটা কারো না বলে কখনো দেখতো না। তো প্রচন্ড খোঁজ খবর লাগানো শুরু হলো, প্রায় আধা ঘন্টা ধরে খোঁজা হলো, কেউ খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে ওরা শব্দ শুনতে পেলো, মানে পুকুরের মধ্যে ভারী কিছু বলে ঝপাং করে যেরকম শব্দ হয় এরকম। আচ্ছা। ওরা দৌড়ে গেল পুকুর পাড়ে, দেখলো যে মেয়েটা পুকুর পাড় থেকে উঠে আসতেছে। তো ওরা অনেক কিছু জিজ্ঞেস করতেছে, বাট মেয়েটা জাস্ট মানে মানুষজন হঠাৎ করে ভয় পাইলে যেরকম মানে কথাবার্তা বন্ধ হয়ে যায়, চোখ দুটো মানে ইয়া হয়ে যায়, বিস্ফোরিত এরকম, ওরকম ভাবে আস্তে আস্তে হাইটা পুকুর পাড়ে এসে অজ্ঞান হয়ে গেল। প্রচন্ড জ্বর। 2 দিন পরে যখন মেয়েটার মানে জ্ঞান ট্যান ফিরলো, ওরা যখন বলা হলো যে কি হয়েছে, মেয়েটা জাস্ট এটুকু উত্তর দিতে পারছে যে আমি পড়তেছিলাম পড়ার রুমে বসে, হঠাৎ করে পাশের জানালাটা খুলে গেল, মানে জোরে একটা বাতাস আসলো, এরপর আমার কিছু মনে নেই। ওকে, এই ছিল আপনার ঘটনা, রাইট? ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী গেস্টের কাছে যাব এবং তার মাঝখানে কিছু SMS আমরা পড়ে ফেলতে চাই। আমাদেরকে তিথি SMS করেছেন আজিমপুর ঢাকা থেকে, যে তার ভয় লাগছে, একই সাথে যাদের ভয় লাগছে তারা হচ্ছে রকিবুল চট্টগ্রাম থেকে, দেলোয়ার সিলেট থেকে, রিমল মোহাম্মদপুর থেকে SMS করেছেন এবং দেখেছেন কয়েক এপিসোড ধরে ভূত FM তার কাছে অনেক ভালো লাগছে। এবং নাবিল নাহিদ প্রণব তারা রাজশাহী থেকে সাগরপাড়া থেকে লিখেছেন যে এখানে একটা ভূতুরে বাড়ির গল্প তারা জানেন, এবং সেটা তারা সবাই সামনাসামনি মানে সম্মুখীন হয়েছেন আর কি, সেই ভূতুরে বাড়ির সেই ঘটনার সম্মুখীন হয়েছেন তারা। আমি বলবো যে অবশ্যই আপনারা দেরি না করে আমাদের SMS ইমেলের মাধ্যমে জানিয়ে দিন সেই ঘটনাটি। আমাদের ইমেল অ্যাড্রেস নিশ্চয়ই জানা আছে, bhutfm@radiofurti.fm। এখানে আপনাদের ইমেল অ্যাড্রেস, এই অ্যাড্রেসে নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনাটি পাঠিয়ে দিন। ইনশাল্লাহ আমরা পড়ে শোনাবো, বা আপনারা এখানে প্রেজেন্ট থাকতে চান তাহলে তো কোনো কথাই নেই। নেওয়াজ আমাদের SMS করেছেন, আজকের স্টোরিগুলো তার কাছেও ভালো লাগছে। সবুজ আমাদের লিখেছেন আপনি SMS পড়েন না কেন, SMS পড়লে তাহলে তো গল্প শুনবেন কখন। আমাদেরকে আশিস ঢাকা ইউনিভার্সিটি থেকে লিখেছেন যে তারা পাঁচ ফ্রেন্ড মিলে একসাথে ভূত FM শুনছেন, খুব এনজয় করছেন। দীপ্ত আমাদের SMS করেছেন ময়মনসিংহ থেকে। এছাড়াও আমাদের SMS করেছেন শাকিল আহমেদ গাজীপুর থেকে। রাজন আমাদের SMS করেছেন, এটা তার 3rd SMS। এবং আমাদেরকে আরো অনেকে দেখতে পাচ্ছি যে SMS করেছেন। নেক্সাস আমাদের SMS করেছেন ডেভিড, এবং আমাদেরকে SMS করেছেন পিকুল, SMS করেছেন আলামিন, দেশি বয়, তারপরে এছাড়াও মইনুল, ফাবিয়ান, মিল্টন, তারপরে আমাদের SMS করেছেন পলাশ, দিবা, অপু, উপমা, বাপ্পা, মিরপুর 6 থেকে। এছাড়াও আরো অনেকে দেখছি SMS করেছেন। আমরা পরবর্তী ঘটনা চাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে। থ্যাংক ইউ রসুল ভাই। হ্যালো লিসেনার্স, আমি শোভন, আমি এসেছি ধানমন্ডির জিগাতলা থেকে। আমি আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি AIUB-তে BBA ডিপার্টমেন্টে পড়ছি। তো যার ঘটনা আপনাদের সাথে শেয়ার করব, উনি হচ্ছেন আমার এক বড় ভাই, ওনার নাম মামুন ভাই। আপনারা অনেকেই হয়তো চিনবেন, উনি গুড্ডি ব্যান্ডের লিড গিটারিস্ট। তো ওনারা একবার ওনাদের ব্যান্ড গ্রুপ নিয়ে গিয়েছিলেন মানিকগঞ্জের একটা জায়গায় একটা বিয়ের অনুষ্ঠানে প্রোগ্রাম করতে। আপনারা অনেকেই জানেন যে অনেক জায়গায় বিয়ের প্রোগ্রামে অনেক সময় দেখা যায় যে ছোটখাটো কনসার্ট বা সঙ্গীত অনুষ্ঠান করা হয়। তো এই ধরনের একটা বিয়ের প্রোগ্রামে তাদের এক ক্লোজ ফ্রেন্ডের অনুরোধে তারা গিয়েছিলেন পারফর্ম করতে। তো অ্যাজ ইউজুয়াল প্রোগ্রাম শেষ করতে করতে প্রায় 2:30-3টা বেজে যায়। দেন তারা রেস্ট নেন কিছুক্ষণ, খাওয়া দাওয়া শেষ করে তারা যখন রওনা দিতে যান, তখন সেখানকার লোকজন তাদেরকে বলে যে আপনারা আজকে রাতে যাওয়ার কোনো প্রয়োজন নেই, আপনারা এক কাজ করে আগামীকাল সকালবেলা রওনা দেন। এখানে বাইরে থেকে যারা আসে তারা অনেক সময় ভয় টয় পান রাতের বেলা, সো আপনারা আজকে রাতে থেকে যান। বাট তারা আসলে থাকতে সেখানে রাজি হয় না, কারণ তাদের সাথে দুজন ফিমেল সিঙ্গার ছিলেন এবং তারা সেখানে একটা গাড়ি নিয়ে গিয়েছিলেন। সো রাতের বেলা যেতে কোনো প্রবলেম হবে না,
এই ভেবে তারা সেখান থেকে রওনা দেন। তো জায়গাটা ছিল মানিকগঞ্জের নদীটা পার হয়ে বেশ ভেতরের দিকে একটা জায়গা। তো সেখান থেকে তারা যখন রওনা করলেন, গাড়িতে উঠলেন। গাড়িটা এলাকা থেকে বের হয়ে হাইওয়েতে উঠতে একটা কালভার্টের মতন একটা ব্রিজ পড়ে মাঝখানে। তো সেটা পার হয়ে তারপর হাইওয়েতে উঠতে হয়। তো তারা বেশ গল্পগুজব করতে করতে যাচ্ছিলেন। তো তারা যখন সেই ব্রিজটা পার হতে যাবেন তখন তারা একটা জিনিস লক্ষ্য করেন যে ব্রিজের ঠিক রেলিংটার উপরে শেষ প্রান্তে একটা লোক, জাস্ট গ্রামের একজন মধ্যবয়স্ক লোক যেমন হুকা খেতে বসতে ঠিক যে স্টাইলে বসবেন ঠিক এই স্টাইলে বসা, বাট উল্টা দিক করে, মানে তাদের গাড়িটা যেদিকে যাচ্ছিল তার ঠিক উল্টা দিক করে। তো তারা সবাই ইয়াং এজের গল্পগুজব করতে করতে যাচ্ছিলেন। তো মাঝখানে একজন যে রেজা ভাই, ওনাদের যে ভোকাল, মেল ভোকাল, তো উনি হঠাৎ একটা দুষ্টামি করে একটা কথা বলে বসেন যে কি ভাই এত রাতে আপনি এখানে কি করছেন, কি আত্মহত্যা করতে চাচ্ছেন বা সুইসাইড করতে যাচ্ছেন, এরকম টাইপের একটা দুষ্টামি করে বসে। তো তখন তাদের যে ড্রাইভারটা ছিল উনি ছিলেন বেশ এক্সপেরিয়েন্সড, বা উনি রাত বিরাতে অনেক জায়গায় গাড়ি চালান। সো উনি ব্যাপারটা বুঝে ওনাকে চুপ করিয়ে দিলেন এবং বললেন যে দেখেন মামা, আপনারা এত রাতে একটা লোক এখানে বসে আছে, এটা হয়তো অন্য কিছু হতে পারে, আপনারা কেউ কিছু বলেন না, বাট ততক্ষণে হয়তো ঘটনাটা ঘটে যায়। তো তারা যখন পেছনে তাকান তখন আলো সেই লোকটাকে দেখতে পান না, একদম 1 সেকেন্ডে লোকটা উধাও হয়ে যায়। তো যাই হোক, তারা ব্যাপারটা ইগনোর করে যায়। দেন গাড়ি চলছে। ঠিক 5-7 মিনিট পর তারা আরেকটা জিনিস লক্ষ্য করেন যে সেই লোকটি তাদের গাড়ির ঠিক সামনে জাস্ট অ্যাজ নর্মাল হেঁটে যাচ্ছে, বাট গাড়ির স্পিড তখন প্রায় 100 আপ। সো ব্যাপারটা তাদের সবার মাঝখানে একটু খটকা লাগে যে এরকম একটা গাড়ির স্পিডের সামনে একটা লোক নর্মালি হেঁটে যাচ্ছে, দ্যাট ইজ ইম্পসিবল। সো এটা কিছু বুঝে ওঠার আগেই লোকটা ওখান থেকে উধাও হয়ে যায় আবার। তো তারা ব্যাপারটা আবার জাস্ট হালকা করে নেয়। আবারও কিছুক্ষণ পর সেম ঘটনা, দেখে যে লোকটা গাড়ির সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। তখন সেই ড্রাইভারটাই আবার বলে ওঠে যে মামা, আমরা মনে হয় বেশ একটা বিপদের মধ্যে আছি, আমাদের খুব তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে, আপনারা যে যা দৌড়াদৌড়ি করতে থাকেন, আমাদের এখান থেকে খুব তাড়াতাড়ি বের হতে হবে। তো তারা দৌড়াদৌড়ি করতে থাকে এবং এক সময় আবার ঠিক 2-3 মিনিট পর লোকটা ওখান থেকে উধাও হয়ে যায়। দেন তার কিছুক্ষণ পরে তারা আরেকটা জিনিস খেয়াল করেন, যেটা দেখে তারা খুব ভয় পেয়ে যায়। সেটা হচ্ছে যে গাড়ি চলছিল, বাট কোনো একটা অদ্ভুত কারণে মনে হচ্ছিল যে গাড়িটা খুব লোড হয়ে গেছে, গাড়িটা আস্তে আস্তে স্লো হয়ে যাচ্ছে। হ্যাঁ, তখন ড্রাইভার, উনি মামুন ভাই পাশেই ছিলেন, ড্রাইভারের পাশের সিটে। তো উনি বলছেন যে কি ব্যাপার, তুমি গাড়ি স্লো করছো কেন বা থামাচ্ছ কেন, তুমি না বললে এখানে ঝামেলা আছে, তো তুমি তাড়াতাড়ি চালাও। সে তখন জানালো যে গাড়ি ফুল পিক আপে আছে এবং গাড়ির স্পিড প্রায় 120, বাট কোনোভাবেই গাড়িটা মনে হচ্ছে যে চলছে না বা আস্তে আস্তে থেমে যাচ্ছে, গাড়িটা কোনো কারণে ওভারলোড, খুব ভার হয়ে যাচ্ছে। এই সময় তারা যখন এগুলা নিয়ে কথা বলছিল, এই সময় পেছনেই থেকে একজন বলে উঠলেন যে মামুন ভাই একটু এদিকে পেছনে দেখবেন, এটা কি। মামুন ভাই যখন পেছনে তাকালেন তখন দেখে তার ভয়ে গা শিউরে উঠল যে ওই লোকটি তাদের গাড়ির ভেতর, এবং তাদের মাঝখানে যে ফিমেল ভোকালটা বসেছিলেন ঠিক তার কোলের উপর, এবং ঠিক ওই ব্রিজটার উপরে, রেলিংটার উপরে ওই লোকটা যে স্টাইলে বসা ছিল তার কোলের উপর ঠিক সেই স্টাইলে বসা, এবং মেয়েটার শরীর অস্বাভাবিক রকমের থরথর করে কাঁপছে। এটা দেখে গাড়ির সবার অবস্থা খুব ভীষণ খারাপ, তারা ভীষণ ভয় পাচ্ছে, কি করবে কেউ কিছু বুঝতে পারছে না। তো এরকম করতে করতে হঠাৎ আবার লোকটা উধাও হয়ে যায়, বাট স্টিল মেয়েটার শরীর ওভাবে কাঁপতে থাকে। তো তারা যেহেতু এরকম কোনো এক্সপিরিয়েন্স এর আগে কখনো করেনি, সো তারা সবাই বুঝতে পারছিল না কি করবে। সেই ড্রাইভারটি আবার তখন বললো যে মামা, আমার মনে হয় উনি খুব ভয় পেয়েছেন, তো আপনারা এক কাজ করেন, ওনার গায়ে কেউ জোরে একটা ধাক্কা দেন বা কেউ একটা চড় থাপ্পড় কিছু একটা মারেন। তো এই কথা শুনে মামুন ভাই, পেছনে রেজা ভাই ছিলেন, তো ওনাকে বললেন যে রেজা তুমি ওকে কিছু একটা করো। তো রেজা ভাই ওনার গালে হালকা একটা থাপ্পড় মারলেন, কিন্তু থাপ্পড় মারার সাথে সাথে রেজা ভাইয়ের হাত ওই মেয়েটি খুব শক্তভাবে খপ করে ধরে বসলো, এবং রেজা ভাই ফিল করলেন যে মেয়েটির গায়ে অস্বাভাবিক রকমের শক্তি চলে আসছে, এবং মেয়েটি মনে হচ্ছে যে রাগে ফোঁস করছে তার দিকে তাকিয়ে। মনে হচ্ছে এমন একটা অবস্থা যে রেজা ভাইকে তার হাত ভেঙে ফেলবে বা এরকম কিছু একটা তাকে করে বসবে।
তো রেজা ভাই তো যন্ত্রণায় কাতরাচ্ছেন যে মামুন ভাই ও তো আমার হাত ভেঙে ফেললো, ওকে বাঁচান, আমাকে বাঁচান, ওর হাত থেকে আমাকে বাঁচান, ওর হাত তো ছুটছে না। তখন তো ভীষণ খারাপ অবস্থা, তারা আরো ভয় পেয়ে গেল যে কি করবে, কেউ কিছু বুঝতে পারছে না। তখন আবার সেই ড্রাইভারটি তাদেরকে সাহায্য করলো, তো বললো যে মামা একটা কাজ করেন, এ তো মনে হয় এভাবে আমাদের পিছু ছাড়বে না, আপনারা একটা কাজ করেন, আপনাদের কারো পরিচিত যদি কোনো কেউ থেকে থাকে যে এই ধরনের কোনো কিছু সম্পর্কে জানেন, আপনারা তাকে ফোন দেন, ফোন দিয়ে জিজ্ঞেস করেন যে কি করা যায়, বা তাকে ঘটনাটা খুলে বলেন। তো মামুন ভাই হঠাৎ খেয়াল হলো যে তার এক মামা আছেন দূর সম্পর্কের, উনি এই টাইপের জিনিসগুলা ভালো বোঝেন বা জানেন, উনি অনেক আগে শুনেছিলেন। তো উনি ফোন বের করে সেখানে ফোন দেন ওনার সেই মামার কাছে, ফোন দিয়ে ওনাকে ঘটনা বলেন। এবং তার মামা ঘটনা শোনার সাথে সাথেই বলে বসলেন যে ও কালভার্টের সেই জিনিসটা, মানে এমন একটা ভাব যেন উনি আগে থেকেই সব জানেন, এরকম একটা ভাব। তো উনি তখন বললেন যে তোমরা একটা কাজ করো, তোমরা ভয় পেও না, তোমরা তোমার ফোনে লাউড স্পিকারটা অন করো, আর যতটুকু পারা যায় মেয়েটার কানের কাছে নিয়ে ধরো। তো মামুন ভাই খুব ভয়ে ভয়ে তাই করলেন, এবং ফোনের ওপাশ থেকে লোকটি কিছু সূরা পড়া শুরু করলেন। সেই সূরা যখন শুনেই ওই মেয়েটির শরীরের কাঁপুনি আরো দ্বিগুণ বেড়ে গেল, এবং সে আরো দ্বিগুণ জোরে রেজা ভাইয়ের হাত চেপে ধরলেন। রেজা ভাই যন্ত্রণায় কাতরাচ্ছেন আর বলছেন যে আমাকে বাঁচাও। তো এরকম কিছুক্ষণ হওয়ার পর আস্তে আস্তে দেখা গেল যে তার শরীরের কাঁপুনি বাড়তে বাড়তে একসময় সে আস্তে আস্তে নিস্তেজ হয়ে যেতে থাকলো। তো নিঃশেষ হয়ে যেতে যেতে একসময় সে জ্ঞান হারালো, সে সেন্সলেস হয়ে গেল। আর রেজা ভাই হাতও ছেড়ে দিল। রেজা ভাই হাত ছেড়ে বাঁচলেন। তারপরে মামুন ভাই আবার সেই লোকটিকে তার মামাকে বললেন যে এরকম এরকম সে তো সেন্সলেস হয়ে গেছে। বললো যে না, এটা কোনো ব্যাপার না, ঠিক আছে তোমরা একটা কাজ করো, তোমাদের গাড়িতে কি পানির বোতল আছে, যদি থাকে ফোনটার সামনে তোমরা ধরো। তো মামুন ভাই তাই করলেন, এবং ফোনের ওপাশ থেকে সে আবার কিছু সূরা কালাম পড়লেন। পরে মামুন ভাইকে বললেন যে এবার একটা কাজ করো, তোমরা এই পানির বোতলটা জানালা দিয়ে বাইরে, এই পানির বোতলটা তোমরা ধরে রাখো, দেখো কি হয়। তো মামুন ভাই কি করবেন, সবাই তো ভয়ে অস্থির। মামুন ভাই যেহেতু গাড়ির সামনের সিটেই ছিলেন, তো বাধ্য হয়ে তাকেই কাজটা করতে হলো। তো সে গাড়ির জানলা দিয়ে তার হাতটা, বোতলটা ধরে বোতলটা সহ তার হাতটা বাইরে নিল, এবং কিছুক্ষণ পর সে ফিল করলেন যে গরম কিছু একটা তার হাত স্পর্শ করছে। ততক্ষণ তো তার মানে খুব খারাপ অবস্থা, সে মনে মনে যা দোয়া কালাম পারত উনি পড়া শুরু করলেন। তো একসময় ফিল করলেন যে সেটা আর নেই, গরম ফিলটা আর হচ্ছে না। তো সঙ্গে সঙ্গে তিনি হাত ভেতরে ঢুকিয়ে নিলেন, এবং আবার সেই লোকটিকে জিজ্ঞেস করলেন তার মামাকে যে মামা এখন কি করবো। তো উনি বললেন যে ঠিক আছে, এখন তোমরা এই পানিটা ওই মেয়েটার চোখে মুখে ছিটালে হয়তো তার জ্ঞান ফিরবে। আর তোমরা একটা কাজ করো, ও কিন্তু আপাতত তোমাদের এখান থেকে গেছে, বাট ও কিন্তু তোমাদের পিছু ছাড়েনি। ও হয়তো তোমাদের কারো কোনো ক্ষতি করবে, বিশেষ করে ওই মেয়েটির কোনো একটা ক্ষতি হতে পারে। তো তোমরা একটা কাজ করো, তোমরা সবাই মিলে বাসায় না গিয়ে আমার এখানে চলে আসো, ওকে বন্দি করতে হবে, নাহলে ও তোমাদের ক্ষতি করে বসবে। আর তোমরা মেয়েটির জ্ঞান ফেরার পর ওকে কিছু জানাইও না যে এই সম্পর্কে এতক্ষণ কি ঘটেছে বা কেন আমার এখানে আসছো, এই ধরনের কোনো কিছু ওকে বুঝতে দিও না। তো মামুন ভাই তাই করলেন। তারপর সেই মেয়েটির চোখে মুখে পানি ছিটালেন। মেয়েটি যেন ঘুম থেকে ওঠার মতন উঠে মামুন ভাইকে বললো, কি মামুন ভাই আপনি এমন করছেন কেন, পানি ছিটাচ্ছেন কেন? তো মামুন ভাই বললো, না তুমি তো টায়ার্ড ছিলে, ঘুমিয়ে গিয়েছিলে, তাই একটু তোমাকে ঘুম থেকে জাগালাম। তো এতক্ষণে আস্তে আস্তে ভোর হতে লাগলো, ফজরের আজান হলো। তারা সরাসরি চলে গেলেন তার সেই মামার বাসায়। তো মামার বাসায় যেই দেখলেন যে তার মামা আগে থেকেই সব আসন পেতে বসে আছেন। সামনে একটা জায়নামাজের তার ঘরে একটা জায়নামাজ, সেই জায়নামাজে ওই মেয়েটিকে বসালেন, তার সরাসরি তার মুখোমুখি বসালেন, এবং বাকিরা সবাই গোল হয়ে দুপাশে বসলো। তো লোকটি মেয়েটাকে জিজ্ঞেস করলেন যে আচ্ছা মা, তোমার কি হয়েছিল কালকে রাতে? মেয়েটি বললো যে না, কিছু হয়নি তো। তো সে আবার বললো, তোমার কি কিছু মনে পড়ে কালকে রাতে কি হয়েছিল তোমার সাথে? বললো না, কিছু হয়নি তো, আমি তো ওই যে পারফর্ম করলাম, তারপর যে সবার সাথে চলে আসলাম। বললো যে আচ্ছা ঠিক আছে। তো তিনি বললেন, তুমি আমার চোখের দিকে তাকাও তো। তো মেয়েটি তাকালো চোখের দিকে। উনি চোখের দিকে তাকানোর পর এক দৃষ্টিতে মেয়েটার দিকে তাকিয়ে আবার কিছু সূরা কালাম পড়া শুরু করলেন। তো
তো যখন পড়তে পড়তে একসময় হঠাৎ করে মেয়েটির আবার সেই আগের রাতের মতন শরীর কাঁপুনি শুরু করলো। কাঁপুনি দিতে দিতে তার একসময় মেয়েটির ভয়েস চেঞ্জ হয়ে গেল, এবং মেয়েটির ভয়েস চেঞ্জ হয়ে সে একটা পুরুষ গলায় বলতে লাগলো যে, আমাকে এখানে কেন ডেকেছিস, আমাকে কেন তুই এখানে ডেকেছিস? তো লোকটি তখন বলল যে, তুই এখানে কেন, তুই কোত্থেকে এসেছিস এবং কেন এসেছিস? তো লোকটি বলল যে, আমি তো ওখানে বসেছিলাম ব্রিজের, আমি তো ইচ্ছা করে আসিনি, ওরা যাওয়ার সময় কেউ একজন এখান থেকে, এই গাড়ি থেকে কেউ একজন আমার সাথে বেয়াদবি করেছে, যার জন্য আমি এখানে এসেছি। তো লোকটি আবার বলল যে, তো তুই এই মেয়েটার উপর ভর করলি কেন? তো সে বলল যে, আমার ওকে খুব পছন্দ হয়েছে, আমি ওকে সাথে করে নিয়ে যাব। তো তখন সেই হুজুর টাইপের লোকটি, মামুন ভাইয়ের মামা, বললেন যে, না, তুই কাউকে সাথে করে নিয়ে যেতেও পারবি না আর কারো কোনো ক্ষতিও করতে পারবি না, তোকে আমি এখন বন্দি করব। তো এই কথা শুনে সে কিছুক্ষণ থমকে গিয়ে তারপর আস্তে আস্তে সে কাঁপচানো শুরু করলো, বললো যে, না, আমাকে বন্দি করবেন না, আমি এখানে আর আসবো না, আমি চলে যাব, আমি আর আসবো না। সে অনেক আকুতি মিনতি শুরু করলো, কিন্তু ওই লোকটি বললো যে, না, তুই অনেক বদজিন, তোকে যতক্ষণ আমি বন্দি না করবো তুই বারবার আসবি এবং কারো কোনো ক্ষতি করবি। তখন সে তার পাশ থেকে ওপাশ থেকে একটা কাপড়ের পেঁচানো একটা বোতল বের করলো, কাচের একটা বোতল সে বের করে ওই মেয়েটির সামনে রাখলো। সামনে রাখার পর সে আবার তার দিকে তাকিয়ে কিছু সূরা পড়া শুরু করলো, এবং যখনই সূরা পড়া শুরু করলো তখনই মেয়েটার শরীরের কাঁপুনি আবার সেরকম দ্বিগুণ বেড়ে যেতে লাগলো। দ্বিগুণ বাড়তে বাড়তে একসময় সেই মেয়েটি কাঁপছে আর আকুতি মিনতি করছে যে, আমাকে বন্দি করবেন না, আমি চলে যাব, আমি আর আসবো না। লোকটি কোনো কথা শুনলো না, লোকটি সূরা পড়া শুরু করলো, এবং একসময় মেয়েটির শরীরের কাঁপুনি বাড়তে বাড়তে সে আবার সে আগের রাতের মতো নিস্তেজ হয়ে পড়লো, একসময় জ্ঞান হারালো। সো এরপর যেটা হলো, ওই লোকটি বোতলের মুখটা একটা শক্ত কিছু দিয়ে বন্ধ করে দিলেন, এবং আবার সেটা কাপড়ে পেঁচিয়ে উনি ওখান থেকে উঠে গেলেন। উঠে বোতলটি নিয়ে উনি ভেতরের ঘরে ঢুকলেন। কিছুক্ষণ পরে আবার ফিরে আসলেন, এসে বললেন যে, তোমরা ওকে কেউ জাগিও না ঘুম থেকে, ও নিজে থেকে উঠুক, আর ও যতক্ষণ না উঠে তোমরা এখানে থাকো, তোমরা রেস্ট নাও, আর যাওয়ার সময় তোমাদেরকে আমি একটা জিনিস দেখাবো। তো অ্যাজ ইউজুয়াল তারা ওখানে রেস্ট নিচ্ছেন, মেয়েটিকে কেউ ডাকছে না। তো ঘন্টা দুয়েক পর মেয়েটির জ্ঞান ফিরে, এবং ঘুম থেকে উঠে সে বলে যে, আমি এখানে কেন, বা এখানে কিভাবে এলাম আমরা? তো মামুন ভাই বললেন যে, না, আমরা এখান দিয়ে আসলে যাচ্ছিলাম, পথে আমার এক মামার বাড়ি পড়ে, ভাবলাম যে মামার বাড়িতে ঘুরে যাই, তুমি ঘুমিয়ে গিয়েছিলে, তো এখন তুমি উঠলে। তো মেয়েটি বলল, ঠিক আছে। তো তারপর তারা কিছু হালকা নাস্তা টাস্তা করে যখন যাবে, রওনা করবে, গাড়িতে উঠবে, তো লোকটি তার সেই মামুন ভাই সেই মামা উনি আবার আসলেন, এসে বললেন, তোমরা যাচ্ছ? ঠিক আছে, তোমাদেরকে বলেছিলাম একটা জিনিস দেখাবো, একটু দাঁড়াও। উনি ভেতরে গেলেন, ভেতর থেকে সেই কাপড়ে পেঁচানো বোতলটা নিয়ে আসলেন, নিয়ে এসে সবার সামনে ধরলেন, ওই মেয়েটির সামনে। মেয়েটিকে বললেন, দেখো তো এটা কি? মেয়েটি দেখার সাথে সাথে আবার একটা চিৎকার দিয়ে বসলো যে, এটা কি, এটা কিভাবে সম্ভব? এই লোকটা এখানে আসলো কি করে? এই লোকটা তো আমি দেখেছিলাম গতকালকে রাতে ওই ব্রিজের উপর বসা, এই লোকটা এখানে কিভাবে আসলো? মানে বোতলের মধ্যে আর কি? হ্যাঁ, বোতলের মধ্যে। বাট সবচেয়ে আশ্চর্যের ব্যাপার এটাই যে, ওই বোতলের মধ্যে কি ছিল, ওই লোকটি যে ছিল, এটা ওই মেয়েটি ছাড়া বাকি যারা ছিল ওরা কেউ দেখতে পায়নি, শুধু এই মেয়েটি দেখতে পেয়েছিল। তো এই দেখে তো তার খুব খারাপ অবস্থা। তারপর তারা সেখান থেকে চলে আসে। এরপর কিছুদিন তারা শো করতে পারেনি, অনেকদিন তারা বাসা থেকেও বের হয়নি ভয়ে। তো তারপর আস্তে আস্তে সব ব্যাপারগুলো নর্মাল হতে লাগে। এই ছিল রাসেল ভাই আমার। থ্যাংক ইউ সো মাচ। আমাদের কাছে বেশ কিছু SMS আছে, SMS গুলো পড়ে ফেলতে হবে। অপু সুমন আমাদের SMS করেছেন কীর্তি পাশা থেকে, যে উই লাভ ভূত এফএম। বিল্লাল ফার্মগেট থেকে আমাদের SMS করেছেন, আজকের ভূত এফএম শুনে আমার খুব ভালো লাগছে। এটা আমার ভূত এফএম এর প্রথম SMS। আরিফুল দৌলতপুর কুষ্টিয়া থেকে লিখেছেন, রাসেল ভাই, ভূত এফএম শুনতে খুব ভালো লাগছে, আবার ভয়ও লাগছে, ভয় করছে। আমি প্রথম আজকে SMS পাঠালাম।
রাতুল আমাদের এসএমএস করেছেন এবং তিনি বলেছেন যে ভাই 2 days আজকের ঘটনাগুলো তার কাছে অনেক বেশি ভালো লাগছে। ইথিকাল এসএমএস করেছেন, তিনি ভূত এফএম অনেক বড় ফ্যান সেটা জানিয়েছেন। রৌনক আমাদের এসএমএস করেছেন, নরসিংদী থেকে এক একটা ভূত এফএম শুনছেন এবং তিনি ভূত এফএম অনেক বেশি পছন্দ করেন। জাফরিন আমাদের উত্তরা থেকে লিখেছেন যে তোমাকে লিখছি এটা প্রথম এবং ভয়টা অনেক জমেছে এবং আজকে শুনছি মনে হচ্ছে কিছু একটা দেখবো আজ। আচ্ছা, দেখলেই তো ভালো হবে, একটা ঘটনা, নতুন একটা ঘটনা আমরা পাবো আগামী সপ্তাহে ইনশাল্লাহ। রিচি চৌধুরী আচল মতিঝিল থেকে আমাদের লিখেন, রাসেল ভাই আমার মেসেজ পড়ো না কেন? আমি রিচি চৌধুরী, আপনি রেগুলার এসএমএস করেন এবং আপনার এসএমএস আমি এর আগে পড়েছি, আমার মনে আছে। আজ আমার বোনের বিয়ে, বোনটা বোনটা চলে যাওয়ায় কষ্ট লাগছে, তবুও ভূত এফএম শুনছি 7 জন মিলে। হৃদয় আনিস ময়মনসিং থেকে এসএমএসটি পাঠিয়েছেন। সঞ্জিদা আমাদের জিগাতলা থেকে এসএমএস পাঠিয়েছেন, এই প্রথম তিনি এসএমএস করলেন, প্লিজ পড়বেন, আমি পড়ে ফেললাম। এছাড়াও হাসান ভাই আমাদের এসএমএস করেছেন এবং লিখেছেন যে এসএমএসটি পড়া হবে না, আপনার কি মনে হয় পড়া হতো? এছাড়াও মিঠি উত্তরা থেকে লিখেছেন যে দিস ইজ মাই সেকেন্ড এসএমএস, আজকের ঘটনাগুলো বেশ ভালো লাগছে। আমার ভাইয়া যখন ইন্ডিয়াতে পড়তো তখন ওর সাথে ভৌতিক ঘটনা ঘটেছিল, সেই ঘটনাটি আমাদের পাঠিয়ে দিন ভূত এফএম @ভেরিফুর্তি.fm এ। নিপা ময়মনসিং থেকে লিখেছেন, ভাইয়া আমি আর আমার হাজবেন্ড ভূত এফএম শুনছি, খুব ভয় লাগছে, এসএমএসটা পড়লে খুশি হব। আমি আপনার এসএমএস পড়ে ফেললাম। শাওন চট্টগ্রাম থেকে লিখেছেন, রাসেল ভাই আমি ভয়ে কাঁপছি আর আমার গার্লফ্রেন্ড ও ভয়ে চুপ হয়ে গেছে। এই ছিল এসএমএস। আরো কিছু এসএমএস আমরা পড়বো ইনশাআল্লাহ একটু পরেই। আমরা একটা ছোট্ট ব্রেক নেব। মিন টাইম আমাদের এসএমএস পাঠান, লিখে ফেলুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। একটা ব্রেকের পর নতুন গেস্ট নিয়ে ফিরে আসছি। স্টে টিউনড টু রেডিও ফুর্তি and don't stop the ফুর্তি। This track was downloaded from FusionBD.com. FM, haunted by Airtel. সুজন সবসময় রেডিও ফুর্তি ঘুরিতে সময় রাত 1:15 চলছে এয়ারটেল। আমি রাসেল আছি আপনাদের সাথে এবং আমার সাথে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আরো একবার জানিয়ে দিই, যদি আপনারা কেউ আনফর্চুনেটলি আজকের এপিসোডটি মিস করে ফেলেন তাহলে আরো একবার সেটা শোনার সুযোগ রয়েছে, বা আরো একবার যদি শুনতে চান সেটা শোনার সুযোগ রয়েছে। যেটা আপনাকে করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22 এবং তারপরে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশনগুলো আপনাকে দেওয়া হচ্ছে এবং যে এপিসোডটি আপনি মিস করেছেন সেই এপিসোডটি বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনছেন সেই এপিসোডটি আপনি আরো একবার শুনতে পারবেন। অ্যান্ড ভূত এফএম যে টিউনটা রয়েছে যেটা এখন প্লে করা হচ্ছে, এই টিউনটি আপনি আপনার মাই টিউন হিসেবে বা কলার টিউন হিসেবে সেট করে ফেলতে পারেন। অ্যান্ড ভূত এফএম টিউন কোড ইজ 92125 এবং আপনি এটা অ্যাক্টিভেট করতে পারেন জাস্ট একটা এসএমএস পাঠিয়ে। মোবাইলের মেসেজ আপনি গিয়ে টাইপ করুন সিটি স্পেস দিয়ে টাইপ করুন 92125 এবং এটা পাঠিয়ে দিন 3123 নাম্বারে। দেখবেন যে এই টিউনটি আপনার টিউন হয়ে গেছে। এই ছিল সমস্ত ব্যাপার স্যাপার। আর যারা এসএমএস করতে চান এই মুহূর্তে জয়েন করলেন তাদেরকে বলি, মোবাইলের মেসেজ এখানে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে, আপনার এয়ারটেল নাম্বার থেকে বা অন্য যে কোনো নাম্বার থেকে। চলে যাচ্ছি আমরা পরবর্তী ঘটনায়। আমাদের সঙ্গে আরো একজন গেস্ট রয়েছেন, সেই গেস্টের ঘটনা শুনবো আমরা। আমাদের সঙ্গে রয়েছে, আপনার নামটা একটু বলবেন এবং কোথা থেকে এসেছেন? হ্যালো, আমার নাম মনির, টাঙ্গাইল থেকে রাতপুরে গ্রাম। ওকে, শুনি আপনার ঘটনা। যে আমার গ্রামে তো আমার বাড়ি থেকে 2-3 মিনিট লাগে যাইতে, ওখানে একটা কবরস্থান আছে। কবরস্থান থেকে ওই কবরস্থানের পাশ দিয়ে একটা রাস্তা আছে, ওই রাস্তা দিয়ে মানুষ যাতায়াত করে এবং কি কবরস্থানের ওই পূর্ব পাশে যে মানুষ বসবাস করে সে পাড়াটার নাম হলো চরপাড়া। তো ওখানকার একটা লোক সম্পর্কে চাচা হয় আর কি। তো উনি একদিন দিনের বেলা 12:30টার দিকে যাইতেছে কবরস্থানের পাশ দিয়ে, হঠাৎ করে মানে উনির চোখে পড়ে গেছে আর কি। রাস্তার মধ্যে একদম বিশৃঙ্খলা চেহারা, হাত পাও একদম ভাঙ্গা লেংরা, মানে একদম বলতে গেলে কি জঙ্গি যেরকম চেহারা আর কি, তো ওরকম সে আছে।
তো উনি কি করছে, পাশ কাটায় চলে গেছে আর কি, মনে ভয় পাইছে, কারোর কাছে কোনো কথা বলতে পারে নাই, একদম চুপচাপ বাসায় চলে গেছে। বাসায় চলে যাওয়ার পরে ওই দিন থেকে মানে উনি যে ঘরে শুয়ে আছে তারপর থেকে আর উনি উঠতে পারেনি। 1 সপ্তাহ পর তো উনি মানে মৃত্যু হয়েছে, মারা গেছে। তো মারা গেছে, ওনাকে আবার ওই রাস্তার পাশেই ওনার নিজস্ব জায়গায় কবর দেওয়া হয়েছে। তো ওই কবর দেওয়ার পর ওই এলাকার মানুষের অনেক সমস্যা হয়ে গেছে, মানে ওদিক দিয়ে যাওয়া আসা করে তখনই মানে অনেক আওয়াজ হয়, মানে বিশৃঙ্খলা তৈরি হয়ে যায়, তখন মানে ওনারা খুব ভয় পায়। তো ওই কবর থেকে আমার আরো 3 মিনিট লাগে যাইতে। আমার একটা পানি সেচ মোটর আছে, তো এরই ক্ষেত্রে পানি দেওয়ার লাগে। আমি আর আমার এক ফ্রেন্ড নাম জুয়েল, দুজনে পানি দিই। তো ওই আমার জুয়েল যে ফ্রেন্ড, উনি একটু ভীতু মানুষ, সন্ধ্যা হলে আর কি যায় না, মানে একা যাইতে পারে না। তখন ওই আমাকে যে নিয়ে আসল লাগে ওখান থেকে, ওর বাড়ি থেকে। তো একদিন কি হলো, সন্ধ্যা 7টা বাজে, তো আমি ওনাকে আনার জন্য ওই বাড়ির দিকে যাইতেছি। ঠিক ওই কবরের কাছে যখন আসছি, তখন একটা শব্দ আসলো যে দাঁড়াও। তো আমি দাঁড়াই নাই, তো আমি হাঁটতেছি। 2-3 মিনিট পর হাঁটার পর তো আবার শব্দ আসছে যে তুমি দাঁড়াও। তো আমি তবুও দাঁড়াই নেই, আবার হাঁটতেছি। তখন আবার একটু বেশি জোরে বলতেছে যে তুমি দাঁড়াও না কেন, তোমাকে আমি দাঁড়ানোর জন্য বলতেছি। তখন আমি দাঁড়াই গেলাম। দাঁড়ায় পিছনের দিকে তাকাই, দেখি ঠিক ওই কবরে থেকে এরকম এক বিশৃঙ্খলা চেহারা, মানে একদম মাংস যেগুলো মানে পচে গেলে যেরকম হয় আর কি, এরকম গইলে গেলে পড়তেছে, তো কবরে থেকে উঠে আসতেছে। আমি তো দেখে অনেক ভয় পেয়ে গেলাম, জাস্ট আমার মুখে কোনো কথা ভাষাই ছিল না, একদম অবাক দৃষ্টিতে তাকাই আছি শুধু। তো উনি আস্তে আস্তে আমার কাছে আসলো, একদম হারতে পারে না, প্রায় 3 মিনিট লাগে গেলো আমার কাছে আসতে, যেখানে লাগবে 1 মিনিট সেখানে 3 মিনিট। তো উনি আমার কাছে আসার পরে বলতেছে, তোমাকে বারবার ডাকতেছি, তুমি শুনতেছো না কেন, তোমার সাথে অনেক কথা আছে। আমি বললাম, আমি তোমাকে চিনি না, তোমার সাথে আমার কিসের কথা, আর তোমার কোনোদিন দেখি নাই। তো উনি বলতেছে, তোকে আমি চিনি, তোর সাথে আমার কথা আছে, তো চল তুই কই যাবি। আমি বলছি, আমার এরকম ফ্রেন্ডের কাছে যাচ্ছি, ফ্রেন্ডের বাসায়, ওনাকে আনার জন্য, তুমি কই যাবে। তো বলছে যে আমি পুরো কবরস্থান থাকি, ওখান থেকে আমি এখানে আসছি, এই লোকটাকে আমি মারছি, তো তারপর আমি এখানেই থাকি। কবরস্থানে থাকা তো অনেক নিষেধ আছে, তো আমি এখানে থাকি, কিন্তু আমি প্রতি বছরে একজন করে মানুষ আমি খাবো। তা আমি মনে মনে ভয় পেয়ে গেলাম যে আমাকেও খাবে মনে হয়। তো উনি তা করলেন না, তো বলতেছে যে তুমি হাঁটো, আমি তোমার সাথে যাবো। আমি তো অনেক ভয় পেয়ে গেছি, একদম মানে বলে প্রকাশ করতে পারবো না কিরকম ভয় পাইছিলাম তখন। তো আমি সাথে হাঁটতেছি, তো কবরস্থানের ওখানে যাইতে 6 মিনিট লাগবে, আর 1 মিনিট আগে আমি বাম দিকে চলে যাব, আর ও সোজা চলে যাবে আর কি। তো হাঁটতেছি, হাঁটতে হাঁটতে আর বলতেছে যে ওই পাশেই, মানে কবরের পাশেই 2 মিনিট লাগবে একটা বাড়িতে যেতে। ওই বাড়ি একটা ছেলে ক্লাস 9-এ পড়ে। তো ওই ছেলেটাকেও একদিন ওরকম দুপুরবেলা আসার সময় কবরস্থান থেকে ভয় পাইছে। তো এরকম ভাবে ও যেরকম ভাবে ওই লোকটা মারা গেছে, ঠিক ওরকম ভাবেই ভয় পাইছে। ভয় যাওয়ার পরে ও একই অবস্থায় মানে ঘরে পড়ে আছে 7 দিন। 7 দিন পর তো আমাকে ও বলছে যে আমি ওই মেয়ে ছেলেটাকে মানে মাইরে ফেলাবো। তা আমি কিছু বলি নাই কাউকে, শুই না, চুপচাপ আছি আর কি, কারো কাছে কোনো কিছু বলি নাই। তো উনি 7 দিন পর ওনাকেও খাইছে। তারপর উনি আমাকে তখন আরেকটা কথা বলছিল যে আরেকটা মহিলা, তা আমি যে মোটর চালাই, মোটরের পূর্ব পাশে বাড়ি, তো উনি কেশুর বউ আর কি, মেয়েটাও এই অনেক সুন্দর ছিল আগে যখন কিনা বউ ছিল। তো এখন মানে একটু বয়স হয়ে গেছে, তো কিন্তু বউ কালাম থেকেই মানে ও ন্যাংরা হয়ে গেছে, একদম যেরকম ও যেরকম ভাবে হাঁটে, ওই মহিলাটাও ওরকম ভাবেই হাঁটে। ওই কোনো জায়গায় যাইতে গেলে 8-10 বার হয়তো বা হাঁচার খায়, তা আবার উঠে আবার হাঁটে লাঠি ভর করে, এরকম ভাবে চলাফেরা অনেক কষ্ট হয়। আমরা দেখি আর কি, তা আমরা জানি না যে ওনার কি সমস্যা। তো ওই ন্যাংরাই আমাকে বলছিল ওই জিনিসটাই, যে আমি ওনাকেও ধরছি, তো এখন এই জিন্নার ছেলে এই যে ক্লাস 9-এ পড়ে, ওকে খাইলাম, তো এখন বাকি আছে ওকে এই যে আগামী চৈত্র মাসে মানে ওকে আমি খাবো, মানে ওকে মাইরে ফেলাবো আর কি, খাওয়া অর্থাৎ মানে মাইরে ফেলাবো। তো আমি শুই না, তারপরে ও কার কাছে বলি নাই। তো এরকম ভাবে ওই কবরস্থানের 1 মিনিট আগে তো সোজা চলে গেলো, আমি বন্ধুর ওখানে গেলাম, যার পর বাসায় যেতাম পড়ে গেলাম আর কি। তো ওরা মাথায় পানি দিল, তারপরে পানি আমার চোখে মুখে আমি নিজেই দিলাম। তো আমি
ভালো হলাম। ভালো হওয়ার পরে তো বন্ধুকে ওদেরকে সবাইকে বললাম। তো অ্যাকচুয়ালি একটা কথা, মানে আমার পরে আল্লাহ পাক এরকম একটা চোখের মধ্যে দৃষ্টি দিয়ে দিছে, মানে কোনো খারাপ জিনিস থাকলে যেখানে থাক আমার চোখে পড়ে যায়, এটাই হলো মেন কারণ। তো এবং কি ওনারা আমার সাথে কথা বলার জন্য চেষ্টা করে। মানে আপনি যে বলছেন যে আপনার চোখে পড়ে যায়, সেটা প্রমাণ আমরা একটু পরে দিব। আমাদের আরেকজন আছেন, তার সাথে কথা বলে আপনারা বুঝতে পারবেন উনি কেন এই কথাটা বলছেন। আরেকটা এর মাঝে একটা কথা বলি, যে আমি যেখানে যে বুথে এখানে আসছি, এই কথা না বললে নয়, তাহলে না বললে আমি দোষী হব। কারণ এখানে আমি যখন এই নিচে আসি তখন লিফট চলে না, এনারা বলতে 4 তলা হেঁটে যেতে হবে। তা আমি 4 তলা থেকেই আমি একটা এই উপভোগ করতে পারি, যেহেতু আমার চোখে পড়ে এখানে কিছু একটা আছে। যখন 6 তলায় আসি তখন আরো স্পষ্টভাবে বুঝতে পারি, 7 তলায় আসি তখন আরো ভালোভাবে বুঝতে পারি, 8 তলায় এসে দেখি সে আমার সামনে বসা। কিন্তু উনি এখানে কিভাবে আসছে, ওই এফএম যখন চালু হয়েছে অনেকদিন পর একটা লোক এখানে এসেছিল ওই গল্প বলার জন্য আমার মতোই। তো ওনার সাথে আর কি জিনিসটা আসছে। তো উনি লোকটা চলে গেছে কিন্তু জিনিসটা যায় না, ওর এখানে ভালো লাগছে, সে এখানে আছে, এখন পর্যন্ত এখানেই আছে। এই যে আমরা বলতেছি কথা সে শুনতেছে, এবং কি জিনিসটা এখানে থাকে। এখানকার যে ভাইয়েরা এই অনুষ্ঠান স্থাপন করে এরা জানে কিনা যায় সেটাকে আমি বলতে পারবো না, কিন্তু আমার চোখে পড়লো এই কারণে বললাম। তো মাইন্ড করেন না? না, ওকে, আপনি আপনার ঘটনায় যান। আচ্ছা, ঠিক আছে। তো এই 1 মাস পর মানে আমি এই যে কোনো একটা কারণে এক জায়গায় বেড়াতে গেলাম, আইসা শুনি মানে ওই কেসুর বউটা মারা গেছে। তো মারা যাওয়ার পর আমাকে অনেক রিকোয়েস্ট করছিল মারা যাওয়ার আগে যে তুমি এই কাজটা একটু করো, তুমি চিকিৎসা করো, এটা করো। আমি কিন্তু করি না, আমি কিন্তু চিকিৎসা করি না, মেন কথা যেটা। তো উনি বলছিল, তারপর আমি কিছু করি নাই। তাই সে শুনি যে উনি মারা গেছে। তো মারা যাওয়ার পর তার কিছুদিন পর থেকে নতুন বছর শুরু হলো। তো নতুন বছরটা আবার আরেকজন ধরবে, এটা আমি জানি। তো হঠাৎ করে দেখি আমার এই যে ফ্রেন্ডের বাড়িতে গেছিলাম, ওই ফ্রেন্ডের বোন অনেক সুন্দরী, এমনি তার নাম তানিয়া। তো ওনাকে উপরে মানে 3 দিন যাবৎ খাইতে পারতেছে না, জ্বর, পেট ব্যথা, মাথা ব্যথা। তো আমাকে আমার ওই বন্ধু ফোন দেয় যে তুমি কোথায় আছো, তুমি আমাদের বাড়িতে আসো। আমি যাই, তো দেখি এরকম অবস্থা। তো আমি তো দেখেই মানে বুঝতে পারছি যে তো নেংরায় ধরছি ওকে। তারপর আমি সরাসরি দেরি না করে আমি ওই রাত্রেই গুরুস্থানে যাই। সাথে একজন লোক নিয়ে গেছিলাম। তো যাওয়ার পর আমি গুরুস্থানে সরাসরি ল্যাংলার সাথে কথা বলি যে তুমি এই মেয়েটাকে কি কেন ধরছো, এই কাজ কেন করছো, এটা অনভিহিত এরকম নিয়ে এবার এসএসসি পরীক্ষা দিবে, আর এসএসসি পরীক্ষার টেস্ট চলতেছে, তখন কি অবস্থা। পরে বলতেছে যে আমি এই মেয়েটাকে খাবো। আমি বলছি না, তুমি এই মেয়েটাকে খেতে পারবা না, তুমি কি চাও সেটা বলো। তো বলছে যে আমাকে খাওয়ান দিতে হইব এবং কি এখানে একটা আস্তানা করে দিতে লাগবে। আমি বলছি যে আস্তানা তো করে দিতে পারবো না, আমি মানুষের কাছে বলবো, আমি ছোট মানুষ, কেউ বিশ্বাস করবে কিনা জানি না, কিন্তু তোমাকে আমি খাওয়ান দিব, তুমি এই মেয়েটাকে কোনো ক্ষতি করতে পারবা না। তো আমার কথা রাজি হয়েছে। তো আইসা আমি ওই মেয়েটাকে শরীর বন্দনা করে দিলাম। তারপরে 3 দিন পরে আমি ওকে খাওয়ান দিলাম মিষ্টি, দই, দুধ আর হলো কলা। খাওয়ান দেওয়ার পর তারপর থেকে মেয়ে সুস্থ হয়ে গেছে 3 দিন পরে। এখন সে ভালো আছে, কিন্তু মাঝে মধ্যে মাথা ব্যথা করে, আমার কাছে বলে। আমি বলি মাথা ব্যথা করলে আমার কাছে ফোন করে, আমি বলে দিই ঠিক আছে, সমস্যা হবে না, আল্লাহর রহমত, তারপরে সেরে যায়। তো অরিজিনাল আমি কোনো কবিরাজ না, এটাই আমার গল্প ছিল। তো পরবর্তীতে আরেকটা বলার। ঠিক আছে, আমরা যদি সময় পাই তাহলে আমরা আবারও চলে আসবো। আমরা ছোট্ট একটা বিরতি নিচ্ছি। তার আগে আপনার কিছু SMS পড়ে ফেলতে চাই। আমাদেরকে মেরাজ খান মাহাদীপুর থেকে লিখেছেন, মাহাদীপুর তেলিকান্দি থেকে লিখেছেন যে শুনতে খুব ভয় লাগছে, আমার SMS পড়ো না কেন রাসেল ভাই। আচ্ছা, হাতে গোনা কয়েকটা SMS পড়ো কেন না, হাতে গোনা কয়েকটা SMS না পড়লে যদি সবগুলো পড়তে শুরু করি তাহলে ঘটনা বলা হবে না। ঐশী আমাদের লিখেছেন মিরপুর থেকে যে আজকের ঘটনাগুলো খুব তার কাছে ইন্টারেস্টিং লাগছে। আমাদেরকে একই কথা বলেছেন টুম্পা, তাদের কাছেও ভালো লাগছে, এবং আমাদেরকে SMS করেছেন AM লিখেছে। আচ্ছা, আমি একটু আগে বাথরুমে গিয়েছিলাম, জানালা দিয়ে কি যেন দেখলাম, আমি এত ভয় পেয়েছি যে কাঁথা মুড়ি দিয়ে ভূত FM শুনছি। নামটা লিখেননি তিনি। বিলাস আমাদের SMS করেছেন, রাসেল ভাই ভূত FM শুনছি, ভয় লাগছে, লাইট অফ ছিল, ভয়ে লাইট অন করতে বাধ্য হলাম।
হলাম। এটা আমার ফার্স্ট এসএমএস। শুভ আমাদের লিখেছেন শান্তিনিকেতন রাজশাহী থেকে, এবং তিনি বলছেন যে রাসেল ভাই টেক মাই সালাম, লাস্ট এপিসোড তিনি মিস করেছেন বাট আজকে তিনি শুনছেন এবং তার কাছে ভালো লাগছে। নিপা গাজীপুর থেকে আমাদের এসএমএস করেছেন এবং তিনি তার লিখেছেন যে তারও আজকের এপিসোডটি শুনতে অনেক বেশি ভালো লাগছে। মাসুদ পারভেজ আমাদের এসএমএস করেছেন এবং তার কাছেও আজকের ঘটনাগুলো ভালো লাগছে। মুনতাসির আমাদের এসএমএস করেছেন এবং তিনিও আজকে আমাদের এটা এসএমএস করছেন এবং তিনি বলছেন যে মাসুম ভাই ফুপিয়ে কান্নার সাউন্ড দেওয়া যায় না। আচ্ছা, ওকে। দীপ আমাদের গোপালগঞ্জ থেকে এসএমএস করেছেন এবং আমাদেরকে আরো অনেক এসএমএস করেছেন। আপনি যদি এসএমএস করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন SHOUT শাউট স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে আসছি ছোট্ট একটা ব্রেকে, কোনো গান টান বাজবে না, ছোট্ট একটা ব্রেকে যাচ্ছে এবং তারপর আবারও ফিরে আসছি। স্টে টিউনড টু ফুর্তি অ্যান্ড ডোন্ট স্টপ দ্য ফুর্তি। FM, haunted by Airtel. শুনছেন সবসময় রেডিও ফুর্তি চলছে ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। এবং আজকে অনেক বাসন কাছে অনেক ভয় পেয়েছে পরে যখন আমাদের যে ভাইয়া ঘটনা বলছিলেন যে এখানে নাকি সেরকম কিছু একটা আছে, খুব ভয় পেয়েছে মাসুম। বলছে যে আজকে সাধারণত সে শো করার পরে আমাদের সঙ্গে থাকে এখানে, অবশ্য আজকে বাড়ি চলে যাবে। ঘড়িতে সময় রাত 1:32। যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সঙ্গে আছেন তাকে অনেক অনেক ধন্যবাদ। এবং আমাদের কাছে আরো বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো আমরা পড়ব। এই মুহূর্তে আমার কাছে একটা ঘটনা রয়েছে এবং সেই ঘটনাটি আমাদের একজন বড় ভাই পাঠিয়েছেন এবং তিনি বেশ অদ্ভুত টাইপের ঘটনাটি আমার কাছে লেগেছে। তিনি আজকে উপস্থিত থাকতে পারেননি, বাট তার ঘটনাটি তিনি জানিয়ে দিয়েছেন। আমি তার হয়ে ঘটনাটি আপনাদের কাছে পড়ে শোনাচ্ছি। যিনি লিখেছেন তার নাম রায়হান ইসলাম বকুল। তার গ্রাম হচ্ছে ডোমসার, উপজেলা শরীয়তপুর, জেলা শরীয়তপুর। তিনি লিখছেন, ভাইয়া আমার এই ঘটনাটি আমার নানুর কাছ থেকে শোনা। আমার নানু একজন মুক্তিযোদ্ধা। 1971 সালে আমার নানু এবং তার সঙ্গীরা যখন যশোরে যুদ্ধ করছিলেন, একদিনের ঘটনা, আমার নানু যে গ্রুপে যুদ্ধ করতেন সেই গ্রুপের লিডার বা সেনানায়ক গুলি খেয়ে মারা যান। মারা যাবার 15 দিন পরের ঘটনা, রাতে সবাই বিশ্রাম নিচ্ছিলেন। তখন রাত 1:30 কি 2টা, হঠাৎ একজন লোক এসে বলল, পাক বাহিনী আমাদের ক্যাম্পের দিকে আসছে, তোমরা সবাই প্রস্তুত হও। সবাই কিছু না ভেবেই অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে গেল। লোকটির নেতৃত্বে মুক্তিবাহিনী যুদ্ধের জন্য এগিয়ে যায়, কিন্তু মুক্তিবাহিনীর কেউ ভাবেনি যে লোকটি খবর দিতে এসেছিল সেই লোকটিকে। তারা সবাই পাক বাহিনীর কাছাকাছি পৌঁছায় এবং যুদ্ধ করে এবং জয়ী হয়ে ফিরে আসেন। তখন লোকটি আবার তাদের নিরাপদে ক্যাম্পে পৌঁছে দেয়। লোকটি ছিল আগের সেনানায়কের পরিবর্তে যাকে সেনানায়কের ভার দেওয়া হয়েছিল সেই লোকটি। কিন্তু ঘটনাটি ঘটল তখন যখন সবাই ক্যাম্পে প্রবেশ করলো। ক্যাম্পে প্রবেশ করেই সবাই দেখতে পেল তাদের সেনাপতি তখন ক্যাম্পের মধ্যে ঘুমিয়ে আছেন। সবাই তখন বাইরে গিয়ে দেখতে পায় লোকটি ক্যাম্পের পাশ দিয়ে চলে যাচ্ছে, মানে যার নেতৃত্বে এতক্ষণ তারা যুদ্ধ করে আসলেন। সবাই লোকটিকে ডাক দেয়, লোকটি দাঁড়িয়ে যায় এবং তাদের দিকে তাকায়। সবাই দেখতে পায় তাদের আগের সেই গ্রুপ লিডার যিনি ছিলেন সেই লোকটি হঠাৎ সবার চোখের সামনেই লোকটি অদৃশ্য হয়ে যায়। খুব ছোট্ট একটা ঘটনা এবং 1971 সালের মুক্তিযুদ্ধ চলাকালীন ঘটনাটি আমাদের পাঠিয়েছেন রায়হান ইসলাম বকুল। শুনেছেন তার নানুর কাছ থেকে। আমরা সেই ঘটনাটি আপনাদের সামনে পড়ে শোনালাম। এছাড়াও আমাদেরকে আরো অনেকেই এসএমএস করেছেন, সেই এসএমএস গুলো আমরা পড়বো। তবে তার একটু আগে যে ভদ্রলোক যে ভাইয়া আমাদের ঘটনাগুলো বললেন এবং তার মধ্যে তিনি বললেন যে আল্লাহ তাআলা তাকে একটা ক্ষমতা দিয়েছেন যে কোনো অস্বাভাবিক ঘটনা তার চোখে পড়ে যায়, তিনি নাকি সবকিছু দেখতে পান। এটা শুনলে যে কারোরই খুব অদ্ভুত লাগার কথা, তাই নাকি? এরকম কিছু একটা একটা সন্দেহ থেকেই যায় যে একজন সাধারণ মানুষ তিনি কিভাবে অসাধারণ এরকম ক্ষমতা অধিকারী বা হবেন কেন, বা দেখতেই বা পাবেন কেন? তো যাকে তিনি একা আসেননি, তিনি তো বেসিক্যালি টাঙ্গাইল থেকে এসছেন। তাকে যিনি নিয়ে এসছেন তিনি থাকেন ঢাকার ভূতের গলিতে
এবং ভূতের গলিতে একটা ভূতুড়ে বাড়িতে সেই ভূতুড়ে বাড়ির তিনি আমাদের সাথে এসেছেন এবং তিনি বলেছিলেন যে আসলে আমার ঘটনা না, আসলে একজন আছেন যিনি ঘটনা বলতে খুব ইন্টারেস্টেড, তাকে আমি নিয়ে আসবো, এবং তিনি সঙ্গে করে নিয়ে এসেছেন এবং এই ভদ্রলোক যে ক্ষমতার অধিকারী সেই প্রমাণ পেয়েই তারপরে তিনি নিয়ে এসেছেন। আমরা তার কাছে সরাসরি যাচ্ছি। আপনার নামটা বলবেন, কোথা থেকে এসেছেন একটু বলবেন প্লিজ। আমি তানি, ভূতগলি থেকে এসেছি। তো আমার ঘটনা টোটালি মনিমামা রিলেটেড, যে মনিমামা কিছুক্ষণ আগে যে ঘটনাটা বললো। তো তো এই যে আমার ঘটনাটা যখন, তো আমাদের ছাদে একটা ঘটনা, মানে একটা কাহিনী ছিল যে আমাদের ছাদে একটা নির্দিষ্ট কোণায়, এটা আমাদের ছাদের বাড়ি, মানে আমাদের যে বাড়ি এখন বর্তমান যে বাড়িতে আছে ভূতগলিতে, ওই বাড়ির যে বাড়িওয়ালা তিনি আমাদের বলেছিলেন যে এই বাড়ির ছাদে নাকি একটা বুড়ি জিন থাকতো। This track was downloaded from FusionBD.com. এখনো আছে। তো এই বাড়ি তখনও হয়নি, তখন ওই বাড়ির যেই কোণাটায় জিনটা আছে এখনো, সেই কোণাটা নাকি একটা তাল গাছ ছিল, সেই তাল গাছে ওই বুড়ি জিনটা থাকতো। তো বাড়িটা হওয়ার পর তাল গাছটা কেটে ফেলে সবাই। তো তখন ওই জিনটা ওই বিল্ডিং এর যে কোণাটায় ওই তাল গাছটা ছিল সেখানে এখন থাকে। তো আমি যখন কাহিনীটা শুনি তখন আমি মনিমার সাথে আমার তখন পরিচয় ছিল না। তো ইউজুয়ালি আমি এইসব কাহিনী কখনোই বিশ্বাস করতাম না। তো এখন আমি করি, এখন বাধ্য হয়ে করতে হয়, কারণ এখন যে ঘটনাটা বলবো সেটা সেরকমই। যাই হোক, তো তখন আমি বাইরের কথা শুনে টোটালি উড়িয়ে দিয়েছি যে এটা কি সম্ভব হবে। যাই হোক, তো তারপর এক বছর পর আমার মনিমার সাথে দেখা হয়। তার সাথে সে আমার ফ্রেন্ডের দূর সম্পর্কে মামা হয়। তো আমার ফ্রেন্ড বলেছিল যে তার নাকি কি প্যারানর্মাল ক্ষমতা আছে, কোনো কিছু ফিল করতে পারে, অনেকটা ওঝার মতো, যদিও দেখতে আমাদের মতো, কিন্তু তার কাজ কারবার বা সবকিছু ওঝাদের মতো অনেকটা। তো ওনার সাথে আমি দেখা করি, গ্রামে যাই, মানিকগঞ্জে, টাঙ্গাইলে। তো তার সাথে ছিলাম রাত্রে, সেখানে কিছু ঘটনা ঘটে। তো আমি তখন তাকেও অনেকটা জিনিসটা অত সিরিয়াসলি নিইনি, যে হতেই পারে একটা, আমি তাকে টোটালি একদম কি বলবো, যে মানসিক হয়তো বা কোনো প্রবলেম বা কিছু একটা এরকম ভেবেছিলাম। যাই হোক, আমি একদম নর্মাল নিয়েছি জিনিসটা। তারপরে সে আমাদের ওখানে অনেক ঘটনার সম্মুখীন করিয়েছে, যেটা আসলে আমি ওই মুহূর্তে ভয় পেয়েছিলাম, কিন্তু পরবর্তীতে একটা ব্যাখ্যা দিয়ে দিয়েছি। কিন্তু একদিন আমার মনে হলো যে আমার বাসায় যেহেতু একটা কাহিনী আছে, তো ওনাকে একদিন আমার বাসায় নিয়ে আসি, দেখি উনি আসলে কিছু দেখতে পারি কিনা বা ফিল করতে পারি কিনা। তাহলে বলতে গেলে আমার এক ঢিলে দুই পাখি মারা হয়ে যাবে, যে পাইয়ার কথাটাও ঠিক হবে কিনা বোঝা যাবে, আর উনি আসলে সত্যি কিনা দেখা যাবে। তো ওনাকে নিয়ে একদিন ইনফ্যাক্ট আমার বাসায় উনি আসলো। বাসায় আসার পর আমি বললাম যে মামা চলেন আমরা একটু ছাদে যাই, দেখি ঘুরে আসি। তাকে ছাদে নিয়ে উঠলাম, আমার সাথে একটা ফ্রেন্ড ছিল, যার মামা সেও ছিল। তো উনিকে মনিমাকে বললো, আচ্ছা মনিমামা, আমাদের ছাদে একটা সমস্যা আছে, বলেন তো কোন দিকে। তো এই কথাটা বলার পরে উনি একটু রাগ করে হয়তো বা আমাকে বলে যে, আচ্ছা মামা, আপনি কি আমাকে পরীক্ষা করতেছেন? আমি বলি যে না মামা, পরীক্ষা করতেছি না, জাস্ট একটু দেখতেছি আর কি। তখন বলে যে বুঝতে পারছি আপনি আমাকে অবিশ্বাস করতেছেন, কিন্তু এগুলো বিশ্বাস, তখন সে মনিমা বলতেছে যে এগুলো যে বিশ্বাস করলে করবেন, না করলে নাই, এগুলা পরীক্ষা করতে যাবেন না। সে আমাকে অনেকটা শান্তির মতোই দিল। যাই হোক, তো আমি বললাম আচ্ছা ঠিক আছে, সরি, আপনি একটু বের করেন। তারপরে দেখি যে সে চুপচাপ যেই কোনোটায় প্রবলেম সেই কোনোটা চলে গেল, এবং গিয়ে ওখানে যে কাহিনী ছিল, তাল গাছের কাহিনী, তারপর বাড়ি হওয়ার আগের কাহিনী, সব সে আমাকে হুবহু একদম হুবহু বলে গেল। এখন তারপরে তো আসলে আপনি তো বুঝতে পারছেন আসলে আমার কি অবস্থা সন্ধ্যার সময় তখন। তো আমার তাকে ভয় লাগতেছিল, যে সেই আবার জিম চিনাই না, এখন আবার কোন হুলস্থুল হয় কিনা। তো এরপর থেকে আমি আসলে তারপরে ট্রাস্ট জন্মে গেছে যে হ্যাঁ, তার হয়তো বা কিছু পাওয়ার আছে। আচ্ছা, আমি আপনার কাছে একটু শুনতে চাইবো যে আপনি বেসিক্যালি ওই বাসাটায় যে দেখেছিলেন, উনি আপনাকে দায়িত্ব দিলেন মামা, উনি এখন আবার আপনাদের সাথে সামনে এসেছেন, এবং আপনি কিভাবে বুঝলেন যে ওই বাসায় এরকম ঘটনা আছে, আপনি কিভাবে দেখতে পেয়েছিলেন?
হ্যাঁ, আমি যখন এই বাসায় রিক্সা থেকে নামি, তো নামা মাত্রই আমি টের পাইছি যে বাসায় কিছু আছে, কিন্তু এর আগে আমি কোনোদিন শুনিও নাই এদের মুখে যে এখানে কিছু আছে কিনা। তো আমি নিজেই টের পাইছি আর কি যে এখানে কিছু একটা আছে। তো আমি উপরের দিকে তাকাইয়া তো আমি দেখি যে ওখানে একটা বয়স্ক একদম বুড়ি বসে আছে, সাদা কাপড় পরা। তো আমি ওদেরকে কিছু না বলে তো ওদের সাথে আর কি রুমে গেলাম। তো রুমে যে লাঞ্চ হলো, মানে কিছু খাবার খাইলাম আর কি। খাওয়ার পর সন্ধ্যার দিকে ওই সন্ধ্যার সময় কি এই তালা দেওয়া থাকে আর কি ছাদের দিকে গেটটা। তো ওই তানি বলতেছে যে তুমি আমাদের সাথে ছাদে চলো, তো ঘুরে আসি। আমি কিছু মনে করি নাই যে হয়তো বা এমনি বেড়াতে যাবে। তো কার কাছ থেকে যেন চাবি এনে তো তালা খোলায় মানে আমাদেরকে ছাদে নিয়ে গেল, আমাকে আর আমার ব্যাগনা ছিল সাথে রুমান। তো ছাদে যাওয়ার পর তো আমাকে প্রশ্ন করে যে আচ্ছা মামা আপনি বলেন তো দেখি ছাদে কোথায় কিছু আছে কিনা এবং কি কোন সাইডে আছে। তো আমি ওনার সাথে অনেক রাগারাগি করছি, তো বলছে তো আমার আর বলার দরকার নেই। আমি অবিকল মানে যেভাবে ঘটনা ওভাবে বললাম, কিন্তু ছাদে যাওয়া মাত্র ওই বুড়িটা ওখানে ছিল না। মানে আমি ছাদে গেলাম আর বুড়িটা ওখান থেকে চলে গেল। যদি চলে না যাইতো তাহলে ওদের হয়তো বা ব্যাগ না দুজনকে দেখাইতে পারতাম। তো চলে যাওয়ার কারণে আমি দেখাইতে পারি নাই ব্যর্থতা। তো মোট কথা হলো জিন পরি ভূত এরা যদি নিজের ইচ্ছায় দেখা না যায়, কারো দেখানোর কোনো ক্ষমতা নেই। এই আর কি আমি ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা আমাদের পরবর্তী ঘটনায় যাবো, তবে তার আগে আমরা ছোট্ট করে কিছু এসএমএস পড়ে আসবো। জসিম এবং ওয়াসিম আমাদের এসএমএস করেছেন, বলছেন যে আজকের ভূতের কাহিনী শুনে ভয় লাগছে তাদের কাছে, এবং তিনি বলছেন যে ভয়ে ঘাম ঝরছে। ঘাম ঝরলে কিন্তু মুশকিল, কারণ আজকে রাতটা বৃষ্টি যাক এত বেশি মানে কি বলবো টেম্পারেচার বাড়ার কথা না। তবে আমরা প্রথম দিকে নিশ্চয়ই আপনারা শুনেছিলেন যে আমাদের এখানে অনেকে এসে শেয়ার করেছেন এরকম যে যখন প্যারানর্মাল কোনো ঘটনা ঘটে বা কোনো একটা অস্তিত্ব টের পান, তখন হঠাৎ করে টেম্পারেচারের তারতম্য ঘটে, হঠাৎ করে হয় খুব ঠান্ডা হয়ে যায়, না হয় খুব গরম হয়ে যায়, অস্বাভাবিক একটা টেম্পারেচার পুরো জায়গাটায় থাকে। তো সেরকম কিছু ঘটতে পারে। মনা আমাদের লিখেছেন চট্টগ্রাম থেকে, রাসেল ভাই। আচ্ছা, তিনি বলছেন যে এসএমএসটা কি পড়বেন না আমার? আপনার এসএমএস আমি পড়ে ফেললাম, তার কাছে ভালো লাগছে না, মানে ভয় লাগছে না, ভালো লাগছে। ওকে, তাহলে তো খুবই ভালো। তাহলে আপনি নির্ভয়ে শুনুন। যিনি আমাদেরকে লিখেছেন রাসেল ভাই, জানালার পাশে একটা মানে ভূতের একটা সাউন্ড পেলাম, ভয় লাগছে। আমি আমার ভাস্তি দুজন মিলে খুব জড়জড়ি করে ভূতের শুনছি। আমাকে পুষ্প এসএমএস করেছেন সাতক্ষীরা থেকে, ভাইয়া তোমাদের ওখানে যারা কাহিনী বলতে আসেন তারা ভূত কিনা তুমি জানো না? আমি একেবারেই জানি না, আর সত্যি জানতেও চাই না। তিনি বলছেন যে আমার মনে হয় যে ভূতেরা কাহিনী বলতে আসে। দোলন কক্সবাজার থেকে লিখেছেন যে বাসায় একা, অনেক ভয় পাচ্ছি, টয়লেটে যেতে পারছি না। আজকে তো হয়তো আপনার খবর আছে। আসলে অনেকেই শোনার পরে এত বেশি ইনভলভ হয়ে যান যে তারপরে দেখা যায় যে এরকম রুম থেকে বের হতে বা লাইট না জ্বালিয়ে ঘুমাতে প্রবলেম হয়। এরকম প্রবলেম মাথায় নিয়ে কিন্তু ভূত এখন শুনতে হবে। যাই হোক, আরো কিছু এসএমএস রয়েছে আমাদের কাছে। আমি দেখতে পাচ্ছি যে আমাকে এসএমএস করেছেন তুলতুল মিরসরাই থেকে, নেক্সাস মৃদুল যাত্রাবাড়ি থেকে আমাদের এসএমএস করেছেন আমাদেরকে ওয়াজির, এবং এসএমএস করেছেন আমাদেরকে অভি আমাদেরকে কেরানীগঞ্জ থেকে, মিল্টন নরসিং থেকে আমাদের এসএমএস করেছেন, পাইরেটস আমাদের এসএমএস করেছেন, অয়ন আমাদের এসএমএস করেছেন আমাদেরকে, মিনহাজ এসএমএস করেছেন আমাদেরকে, নাজিয়া চট্টগ্রাম থেকে, এছাড়াও আমাদেরকে এমিনেম এসএমএস করেছেন, এবং আমাদেরকে এসএমএস করেছেন দেখতে পাচ্ছি এস.এ. বনি যাত্রাবাড়ি থেকে, বোরহান আহমেদ নাবিল রাজশাহী থেকে এসএমএস করেছেন আমাদেরকে, এসএমএস করেছেন রনি, তিনি লিখছেন জাস্ট এক্সেলেন্ট। এছাড়াও আমাদেরকে এস.এম. শাকিল আহমেদ এসএমএস করেছেন, নিপা আমাদের গাজীপুর থেকে এসএমএস করেছেন নাহিদ ফরিদাবাদ থেকে, এছাড়াও আমাদেরকে ডেভিড এসএমএস করেছেন। যাই হোক, আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী গেস্টের কাছে। আপনার ঘটনাটা আপনি একটু জানিয়ে দিন, আপনি কোথা থেকে এসেছেন তার আগে শুনুন। হাই, আমি ফারুল হোসেন হৃদয়। আমি উত্তর ইউনিভার্সিটিতে কম্পিউটার সায়েন্সে বিএসসি করতেছি, আর আমি এসেছি গাজীপুর থেকে। আমার ঘটনাটা 2007-এর ঘটনা। আমাদের পাশের গ্রামে এক ভাড়াটিয়া ছিল, ছেলেটির নাম ছিল সুজন, আর ও আপনার গার্মেন্টসে চাকরি করতো। তো সারাদিন কাজ করার পর বিকেলে আসার পর সন্ধ্যায় এক পুকুরে গোসল করতে যায়। পুকুরটা অনেক বড় ছিল এবং অনেক গভীর ছিল। তো ওই দিন গোসল করার পর রাত থেকেই সে খাওয়া দাওয়া করতে পারে না, মোটামুটি অ্যাবনর্মাল ভাব আচরণ করে। পরের দিন সে কাজ করতে যায় নাই, সে ওই সারাদিন ওই পুকুরেই ছিল।
এবং পুকুর থেকে মানে সাঁতার দিয়ে মানে ডুব দিয়ে মাছ ধরতে পারতো, অনেক বড় বড় মাছ ধরতো। লোকজন দেখে মানে অবাক। তো দু একদিন যাওয়ার পর তার মানে চেহারা আস্তে আস্তে কালো হতে থাকে, ইভেন মানে চোখ অনেক বড় বড় হয়ে যায়, লাল হয়ে যায়। তো 5 দিন পর ছেলেটা মানে বলে যে আমি আর 2 দিন বাঁচবো, 2 দিন পরে আমি মারা যাব, এবং যখন আমি মারা যাব তখন আমার মুখ দিয়া কালো রক্ত বের হবে, নাক দিয়া এবং চোখ দিয়েও রক্ত বের হবে। তো এই কথা শোনার পর লোকজন মানে ওর কথা কেউ বিশ্বাস করে না। তো ওর যে গার্জিয়ান ছিল ওনারা অনেক কবিরাজ দেখায়। তো ওর নানা ছিল, নানার বাড়ি ছিল বরিশাল। তো ওনাকে খবর দেওয়া হয়, উনি বলে যে আমি তো আসতে পারবো না, আর এখন আমার খবর দিছ, আমার কাছে সময়ও নেই, আর ওরা কিছু করতে পারলাম না। ছেলেটা আমাদের সাথে অনেক সময় খেলাধুলা করতো। তো পরে 2 দিন পরের দিন মানে 5-6 দিন পর মানে রক্ত বের হয়, স্বাভাবিক যেমন লাল রক্ত, কিন্তু 7 দিনের দিন আপনার রক্তগুলো আস্তে আস্তে কালো হয়ে যায়। ইভেন নাক দিয়ে, মুখ দিয়ে, চোখ দিয়ে রক্ত বের হয়ে সন্ধ্যার সময়, যে সময় ও পুষ্করণী থেকে গোসল করতে গেছিল ঠিক ওই সময় মারা যায়। আর তারপর ওর দেহটা বরিশাল নিয়ে যাওয়ার নানার কাছে। এই ছিল আমার ঘটনা। থ্যাংক ইউ সো মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরো কিছু SMS রয়েছে আমাদের কাছে। রিতন আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, আরিয়ান আমাদের SMS করেছেন, আরিয়ান নিকিতা আমাদের নারায়ণগঞ্জ থেকে SMS করেছেন, আমাদেরকে SMS করেছেন আল মামুন, এবং আমাদেরকে SMS করেছেন। এছাড়াও দেখতে পাচ্ছি যে ভূত প্রিন্সেস রায়হান আমাদের SMS করেছেন, সজীব আমাদেরকে শ্যামপুর থেকে SMS করেছেন, শ্যামপুর এবং সিলেট থেকে, এবং আমাদেরকে SMS করেছে। আচ্ছা, তিনি বলেছেন যে আমি অনেকবার ভূত ফিল করি, বাট প্রতিবারই সেম ভাবে। আচ্ছা, আপনি ঘটনাটা যদি ইমেল করে দেন তাহলে সবচেয়ে ভালো হয়। অয়ন আমাদের লিখেছেন ভূতের গলি থেকে, ভাইয়া আমাদের ভূতের গলির ঘটনাটা শুনে খুব ভয় পেয়েছে। জালাল আমাদের রামপুরা থেকে SMS করেছেন, এবং আমাদের বলেছেন যে আচ্ছা তিনি, এবং বলছেন আমি আর মামুন ভাই ভূতের আমি শুনছি। এছাড়াও আমাদেরকে SMS করেছেন অপু গ্যান্ডারিয়া থেকে। এছাড়াও আমাদেরকে আবারও SMS করেছেন, আচ্ছা কে যেন, আমি দেখলাম যে তিনি ঘটনা শেয়ার করছেন, এটুকু পড়তে পেরেছিলাম। যারা ঘটনা শেয়ার করছেন তাদেরকে আমি আবারও ইমেল অ্যাড্রেস জানিয়ে দেবো এবং নিয়ম কানুন একটু পরে বলে দেবো। আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি নিলয় খুলনা থেকে, এবং এছাড়া আমাদেরকে জনি গাজীপুর থেকে SMS করেছেন আমাদেরকে সোহেল মিরপুর থেকে, সোহাগ আমাদের SMS করেছেন মুস্তাফিজ SMS করেছেন, জিসান SMS করেছেন আমাদেরকে, সজল SMS করেছেন শাহরিয়ার কুমিল্লা থেকে। এছাড়াও সজীব আমাদের SMS করেছেন আমাদেরকে আচ্ছা অসহায় ভূত। ওকে, যাই হোক, আমরা আজকে আমাদের ঘটনা এখানেই শেষ করতে হচ্ছে। আগামী সপ্তাহে আবারও নতুন ঘটনা নিয়ে আমরা আপনাদের কাছে ফিরে আসবো ইনশাল্লাহ। তার আগে জানিয়ে দিই আমাদের ইমেল অ্যাড্রেসটি, কারণ আপনারা যত বেশি ইমেল পাঠাবেন তত বেশি আমাদের এই প্রোগ্রামটিকে মানে আপনাদের কাছে নিয়ে আসার সম্ভাবনা বেড়ে যায়। এবং আপনাদের জীবনে অনেক কিছুই ঘটে, আপনাদের জীবনে না ঘটলে আপনাদের চারপাশের মানুষের কাছে ঘটে। এবং আপনি যদি আপনার বাড়ি থেকে বের হন, প্রথম যে মানুষটিকে দেখবেন সেই মানুষটিকে যদি আপনি জিজ্ঞেস করেন যে তার জীবনে কোনো এরকম ঘটনা আছে কিনা, বা তার এরকম কোনো ঘটনা জানা আছে কিনা, সেও আপনাকে উত্তর দেবে হ্যাঁ জানা আছে। তো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ, এমন কোনো মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল হবে যার জীবনে মানে একটা ঘটনাও এরকম মানে না ঘটলেও, যার কাছে মানে এরকম একটা ঘটনা জানা নেই বা কার কাছ থেকে শুনেননি, এরকম মানে খুব খুব রেয়ার, মানে আমার মনে হয় পাওয়াই যাবে না। যাই হোক, তো সেই জন্য বলবো যে আমাদেরকে ইমেল করে আপনার ঘটনাগুলো পাঠিয়ে দিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি লিখে নিন। আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhootfm@radiofurti.fm। আমি স্পেলিংটি বলছি BHOOTFM@radiofooorti.fm। এখানে আপনারা নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ অবশ্যই ঘটনাটি উল্লেখ করতে হবে। ঘটনাটি লিখে পাঠিয়ে দিন। এবং যারা দেশের বাইরে আছেন তারা ইচ্ছা করলে আমাদেরকে রেকর্ড করে সেই সাউন্ড ফাইলটি পাঠিয়ে দিতে পারেন। যারা দেশের ভেতরে আছেন তারা আমাদেরকে লিখতে পারেন, এবং সেটা আপনারা ইচ্ছা করলে যদি চান আমাদের এখানে এসে উপস্থিত হয়ে সবার সাথে শেয়ার করতে পারেন। যদি চান যে আমরা পড়ে শোনাই সেটাও সম্ভব, সেটা আমাদের অবশ্যই ইমেইলে উল্লেখ করতে হবে। আমরা খুব খুশি হব যদি আপনি এসে আপনার ঘটনা আপনি শোনান। অনেক মানে এরকম মানে অভিযোগ থাকে যে ঘটনা পাঠাচ্ছি কিন্তু ঘটনা সিলেক্টেড হচ্ছে না, কেন আমি আসতে পারছি না। তো আমাদের সবচেয়ে যে বড় ব্যাপারটা সেটা হচ্ছে আমরা কিন্তু অসংখ্য ঘটনা পাই, দিস ইজ ভেরি ট্রু, বাট আমাদেরকে সিলেক্ট করতে হয়। খুব
বেশি নিষ্ঠুরতা দেখাতে হয় এখানে আমাদেরকে, খুব বেশি মানে আমাদের ইচ্ছা করে যে প্রত্যেকটা ঘটনা যারা লিখছেন তাদেরকেই নিয়ে আসার, বাট আমাদের সিলেক্ট করতে হয় সবচেয়ে ভালো ঘটনাগুলো। সুতরাং আপনার ঘটনাগুলো যদি অন্য সবার সাথে ভালো হয়, ডেফিনেটলি আপনার ঘটনা পড়ে শোনানো হবে এবং ডেফিনেটলি আপনি স্টুডিওতে আসার সুযোগ পাবেন। কিন্তু আপনার থেকে ভালো ঘটনা যদি কারো থেকে থাকে তাহলে খুব মুশকিল হয়ে যায় আপনার জন্য সেটা। আর ভালো ঘটনা কিভাবে বুঝবেন? আপনার ঘটনাটি যদি আপনাকে কেউ শোনায় তাহলে সেই ঘটনাটি আপনি কতখানি আগ্রহ করে শুনতেন সেটা একটু চিন্তা করবেন, তাহলে বুঝে যাবেন যে কোন ঘটনাটি ভালো কোন ঘটনাটি খারাপ। আজকের মতো আর কথা বাড়াচ্ছি না এবং রমজান মাসের আরো একবার শুভেচ্ছা জানাচ্ছি। রমজান মাস তো অর্ধেক চলেই গেল, বাকি অর্ধেক এখনো আছে, সামনে ঈদ, এবং আপনারা নিশ্চয়ই কিছুদিনের মধ্যে অনেকে দেখা যাবে যে ঢাকার বাইরে চলে যাবেন, বাট যেখানে থাকেন রেডিও 50 সঙ্গে থাকবেন, ভূত এফএমের সঙ্গে থাকবেন, কারণ সমস্ত বাংলাদেশ জুড়ে রয়েছে রেডিও 50 বিস্তৃত নেটওয়ার্ক। সুতরাং ভূত এফএম চলে যাবে আপনার কাছে রেডিও 50 মাধ্যমে। আর সেই সাথে আপনাদের সবাইকে আরো একবার, এতক্ষণ যারা ছিলেন এসএমএস করলেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। কথা হবে আগামী সপ্তাহে, আবার নতুন অতিথি নিয়ে ফিরে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুস্থ থাকুন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকুন। ভূত এফএম তো শেষ হয়ে যাচ্ছে, বাট আপনার জন্য থাকছে দারুণ রেডিও 50 দারুণ প্লেলিস্ট। সুতরাং অলওয়েজ রেডিও 50 সাথে থাকুন। আজকের মতো এখানে টাটা। This track was downloaded from FusionBD.com.